আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খন্দকার আকাশ। খিলগাঁও থেকে বলছি। এটা আমাদের এখানেই একটা স্বনামধন্য হাসপাতালের ঘটনা। ২০১৮ সালের ২৮শে ফেব্রুয়ারি আমার বড় মামার ছোট ছেলে সকাল জন্মগ্রহণ করে। ঘটনা ওই হাসপাতালকে কেন্দ্র করে। সিজারের পরে মামিকে যে কেবিনে রাখা হয়, ওটা রাস্তার পাশে থাকায় মামি এবং সকালের একটু বেশি সমস্যা হতো। কারণ ২৪ ঘন্টাই ওখানে যানজটের আওয়াজ। তাই আমার বাসার সবার অনুমতি থেকেই ওই কেবিন পরিবর্তন করে আমাদের হাসপাতালের ভেতরে একটা নতুন কেবিনে নেওয়া হয়। ঘটনার শুরু ওখান থেকেই। বলে রাখা ভালো যে ওই কেবিনের পেছনের দিকেই রয়েছে একটা অজ্ঞাত লাশের ঘর, যার মধ্যে পুলিশ বা অন্যান্যরা পরিচয়হীন লাশ রাখে। অর্থাৎ আমরা আঞ্জুমানে মফিদুলের কথা জানি, যে অজ্ঞাত লাশগুলো, নাম পরিচয়হীন যে লাশগুলো থাকে, সেটা যেখানে রাখা হয়, যেই সংস্থার মাধ্যমে সৎকার করা হয়, সেরকমই একটা জায়গা হয়তো। যা থাকে অনেক, অনেক দিন। পহেলা মার্চ ওই দিন রাতে আমার আম্মু ও মামি হাসপাতালে ছিলেন তারা। আম্মু আর মামির সম্পর্ক অনেক ভালো বলে এদের আড্ডা দিতে, দিতে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তখন আম্মু ও মামি হঠাৎ করেই খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর বাজে গন্ধ অনুভব করে। তারা মনে করে যে হাসপাতালে তো এমন গন্ধ আসতেই পারে, কিন্তু এরপরেই হঠাৎ করেই তারা বাথরুমের মধ্যে কোনো মানুষের হাঁটার আওয়াজ পায়। অর্থাৎ যেহেতু কেবিনের বাথরুম, সেহেতু অন্যান্য রোগীদের আসার কোনো সম্ভাবনাই নেই। সেটা একদম সেপারেট একটা রুমের সাথে একটা বাথরুম। দুইজনেই খুব অবাক হয়ে দুজনের দিকে তাকায়। আম্মু মামিকে কিছু না বলেই সরাসরি বাথরুমের মধ্যে গিয়ে লাইট জ্বালিয়ে দেখে কি অদ্ভুত, সব ঠিকঠাক। এরপরে ওই দিন আর কোনো কিছু হয়নি। সকালে মামা নাস্তা নিয়ে আসার পরে আম্মু এবং মামি রাতের সব ঘটনা মামাকে খুলে বলে। কিন্তু বড় মামা মজা নেয় আর বলে যে সামনে একটা নতুন বাসার কাজ চলছে, হয়তো ওখান থেকে আওয়াজ হয়েছে। এবং আরো বলল যে ওখানে নাকি রাতেও কাজ করে, তাই এমন বিকট শব্দ শোনা যায়। বাসার সবাই এই কথা শুনে মজা নেয়। অর্থাৎ তারা যে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, একটা অদ্ভুত অনুভূতি পেয়েছেন, সেটা সবার কাছে মজার একটা ব্যাপার ছিল। তো ঐদিন রাতে আমার আম্মু আর আমার মামির সাথে আমার ছোট খালাও থাকতে আসে। অর্থাৎ তিনিও হাসপাতালে থাকতে এলেন। এবার ১ম রাতের দিন আ রাতের মতো সবকিছু ঠিকঠাক হলেও হঠাৎ করেই সবাই দেখতে পেল জানালাটা অনেক জোরে আওয়াজ করে খুলে গেল। ৩ জনই একটু ভয় পেয়ে গেল। আমার ছোট ভাই আমার আম্মুকে আমার আম্মুর কোলে ছিল, অপর দিকের বিছানায়। জানালা খুলতেই আমার মামির চোখ আটকে গেল। সে দেখল একজন লাল রঙের চাদর গায়ে এবং লাল ধুতি পরনের এরকম একজন লোক মামির দিকে তাকিয়ে হাসতে, হাসতে ওই জানালার ওখান থেকে ভেদ করে চলে আসলো এবং এসে সে মামির বুকের উপরে বসে গলা টিপে ধরল। এদিকে আম্মু আর আমার ছোট খালা মামিকে ডাকাডাকি করছে। সকালে খাওয়ানোর জন্য মামি সবকিছু শুনতে পাচ্ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। সে মনে, মনে আয়াতুল কুরসি পড়ছে, কিন্তু সেটাও পড়তে পারছে না। ঠিক এমন সময় আমার ছোট খালা মামির কাছে গিয়ে তাকে ধরে ধাক্কা দেয় এবং বলে, "কি হয়েছে? কোন দুনিয়ায় আছো? এত ডাকি শোনো না কেন?" মামি তখন কথা বলার অবস্থায়ও নেই। তখন মামি খালাকে ইশারায় পানি চাইল। এরপরে মামা কিছু বলার আগেই সবাই আবার সেই কালকের মতো বাথরুমের মধ্যে হেঁটে যাওয়া পায়ের আওয়াজ শুনল এবং খুব জোরে, জোরে আসছিল। মনে হচ্ছিল যে প্রচণ্ড রাগে কেউ খুব দ্রুত হাঁটছে। ঠিক তেমন একটা শব্দ হচ্ছিল। আমার ছোট খালাসহ সবাই অসম্ভব ভয় পেয়ে গেল। এবার বাথরুমের মধ্যে শুধু হাঁটা না, কল থেকে অনবরত পানি পড়ার শব্দ আসছে। তখন মামি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আম্মুকে বলে। অর্থাৎ সে যে একটা অবয়ব দেখেছে লাল জামা এবং লাল ধুতি পরে, সে তার গলা টিপে ধরে এবং সে কথা বলতে পারছিল না, সেটা সে বলে।
তিনজন গুটিসুটি দিয়ে সূরা পড়তে থাকে। মামাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় মামা ফোন ধরছে না, অর্থাৎ একেবারে খুব সকালে এই ঘটনাগুলো। এভাবেই সবাই সারা রাত আতঙ্কের মধ্য দিয়ে পার করে, অর্থাৎ একেবারে শেষ রাতের ঘটনা। সকালে মামা আসলে সবাই সবকিছু খুলে বলে। এবারও সে বিশ্বাস করে, এবার সেও বিশ্বাস করে হাসপাতালটা হলো মামার কয়েক বন্ধুর যৌথ উদ্যোগে নেয়া। তো মামা সকালে একজনকে ফোন করে আনে, অর্থাৎ হাসপাতালের মালিক একজনকে ফোন করে আনে এবং রাতের সব কথা বলে। সে এগুলো তাদের ভুল বলে চালিয়ে দেয়। যদিও মামিকে ওই দিন বাসায় আনবে, তাই কোনো কথা মামা আর বাড়ায়নি। সবে ব্যাগ গোছানোর সময় এক নার্স আসে এবং যার সাথে আম্মুদের সম্পর্ক ভালো হয়ে ওঠে ততদিনে। আন্টি এসে বলে যে, "কি আপা, আজকে চলে যাবেন নাকি?" তখন ওই আন্টিকে ছোট খালা বলে যে, "না গিয়ে উপায় কি? এই ভূতের হাসপাতালে থেকে মরবো নাকি?" তখন নার্স একটু মুচকি হেসে বলে যে, "আপনারাও কি তাকে দেখেছেন?" পরে আন্টি সব বলে তাকে। এগুলো শুনে নার্স বলে যে, যেটা বলে সেটা শুনে সব আরো বেশি আতঙ্কে পড়ে যায়। সে বলল যে, বেনামি লাশের ওখানে একদিন খুব অদ্ভুতভাবে মরা একটা মানুষের লাশ আনা হয়, যা দেখতে খুব বীভৎস। খুব অদ্ভুতভাবে ওই লাশের ঘর থেকে অচেনা আওয়াজ পাওয়া যায়। লাশটা ওখানে প্রায় ২-৩ মাসের মতো থাকে। লাশের কেউ না আসায় ওটা পুলিশদের তদারকিতে কবর দেয়া হয়। এরপর একদিন ওই হাসপাতালের কেবিনে থাকা এক মহিলার সাথে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। মহিলা তার ২ দিনের বাচ্চাকে ওই রুমে একা রেখে বাথরুমে যায়। সে বাথরুমে বসে শুনতে পায় তার বাচ্চার কান্না। যাতে সে তাড়াতাড়ি বার হয়ে সে এসে দেখল ওই লোকটা তার বাচ্চার গলা টিপে ধরে বসে আছে। সেটা দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জামাই এসে দেখে ওই অবস্থা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কোনো মামলা দায়ের করে না। তাছাড়াও ওই রুমে হঠাৎ করেই ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট হুটহাট কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ ছাড়াই একেবারে ভেঙে ঝলসে যায়। এছাড়াও আরো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। ওই ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, তাও হলো না। মামিরা বাসায় আসলো, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছিল। ২ দিন পরেই শুরু হলো ঝামেলা। মামিরা রাতে জানলা খুলে ঘুমায়, তো হঠাৎ একদিন মামির ঘুম ভেঙে যায়। সে দেখে তার বড় ছেলের বুকে উপরে উঠে বসে আছে নাসি এবং খুব ভয়ঙ্করভাবে মামির দিকে তাকিয়ে সে হাসছে। মামি তাকে দেখে একটু ভয় পেয়ে সে দৌড়ে যায়, তাকে লাথি মারে এবং সে ছিটকে পড়ে জানলার কাছে। এরপরে সে আবার মামির গলা চেপে ধরে। মামি পায়ে লাথি মারায় সাথে সাথে মামারা উঠে যায়। মামা মামির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে মামিকে সেই সন্ন্যাসী বলে যে, "তোকে আমার লাগবে, আমি আবার আসবো তোকে নিতে।" তখন মামা মামিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারপরে মামি সবটা বলে। পরের দিন সকালে মামা একজন আলেমকে দিয়ে বাসা এবং বাসার সবাইকে বন্ধক করে দেয়। আল্লাহর রহমতে এরপর থেকে সব ঠিকঠাক চলছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক। আপনারা অনেকেই হসপিটালের ঘটনা শুনতে চান, কারণ হসপিটালের ঘটনা আমাদের শরীরকে শিহরিত করে, ভয়ের এক অদ্ভুত অনুভূতি জাগায়। হ্যাঁ লিসেনার্স, তেমনই একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন ঢাকার মিরপুর থেকে মোহাম্মদ আহাদ আহমেদ। আহাদ ভাই উনি একজন ওটি টেকনিশিয়ান, মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। ঘটনাটি ঘটে 2021 সালে। আর উনি যে হসপিটালে চাকরি করতেন সেটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি নামকরা হসপিটাল। হসপিটালটির নাম তিনি আমাকে জানালেও সঙ্গত কারণে সকলের উদ্দেশ্যে হসপিটালটির নাম প্রকাশ করতে তিনি নিষেধ করেছেন, তাই হসপিটালটির নাম আমি বলতে পারছি না। যেই রাত্রে ঘটনাটি ঘটে সেই বারটি ছিল শুক্রবার। আর শুক্রবারে সাধারণত হসপিটালের যারা স্টাফ, নার্স, ডাক্তার স্বাভাবিকভাবেই তারা উপস্থিত কম থাকেন।
কারণ সাপ্তাহিক একটি ছুটির দিন। কিন্তু যেহেতু ইমার্জেন্সি সার্ভিস, কাউকে না কাউকে কিন্তু ডিউটি পালন করতেই হয়। ওই শুক্রবারে রাত্রে কিন্তু ওনার ডিউটি ছিল। রাত 1টা পর্যন্ত ডিউটি পালন করে একটি রুমে বিশ্রাম করতে আসেন। ওই রুমে টেবিল ছিল, সোফা সেট ছিল, মানে সবকিছুই ছিল আর কি। আর ওই রুমটির পাশেই রয়েছে আরেকটি রুম। এই রুমে মানুষের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ রাখা হতো, এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল হাত পা এগুলো আর কি। কারণ অনেক সময় অপারেশন করে মানুষের হাত পা বাদ দিতে হয়। এই হাত পা যখন অপসারণ করা হতো, সেগুলো একটি ডিপ বেসিনে রাখা হতো। পরবর্তীতে এগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেটজাত করে এটি অপসারণ করা হতো। যে রাত্রে এই ঘটনাটি ঘটে, ওই রাত্রে অপারেশন করা কিছু হাত পা ওই ডিপ বেসিনে রাখা হয়েছে। তিনি যদিও সেটা জানতেন, তিনি তার পাশের রুমেই ছিলেন। তো উনি মোবাইল ফোনে ওনার পরিচিত এক আত্মীয়ের সাথে কথা বলছিলেন ওই রাত্রেই। যেহেতু উনি একাকিত্ব ফিল করছিলেন, চিন্তা করলেন যে রাত্রে একটু কথা বলি। তো কথা বলতে বলতে হঠাৎ কি হয়, মোবাইলের নেটওয়ার্ক চলে যায়। তা আজব বিষয়, সাধারণত ওই জায়গাগুলোতে নেটওয়ার্ক কখনো যায় না, আর নেটওয়ার্ক বুস্টারও আছে সেখানে। তো নেটওয়ার্ক যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে হঠাৎ নেটওয়ার্ক চলে গেল, উনি কথা বলতে পারছেন না। নেটওয়ার্ক চলে যাওয়ার সাথে সাথে উনি আজব একটা বিষয় লক্ষ্য করেন। ওনার মোবাইলের স্ক্রিন কাঁপাকাঁপি শুরু করেছে এবং ধপ করে মোবাইলটি অফ হয়ে যায়। আরো একটি ব্যাপার ঘটে, সেটি হচ্ছে ওই করিডোর এবং ওই রুমের লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। উনি চিন্তা করেছেন এটি হয়তোবা ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হতে পারে। এরকম 1 মিনিট ধরে জ্বলা নেভার পর ওই করিডোর এবং রুমের লাইট অফ হয়ে যায়। তিনি যদিও ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরও উনি যেটা করলেন, ওনার মোবাইল ফোনটি অন করার চেষ্টা করলেন। মোবাইল ফোনটি যখন অন হবে তখন কিন্তু স্ক্রিনের আলো জ্বলে উঠবে। ওই আলোতে তিনি তখন এখান থেকে সরে যেতে পারবেন, এমনই একটি চিন্তা তার ছিল। কিন্তু উনি বারবার মোবাইল ফোনের যে পুশ বাটনটি ছিল সেটি প্রেস করছেন, কিন্তু কোনোভাবেই ওনার মোবাইল ফোনটি অন হচ্ছিল না। এদিকে চারদিকে ছিল শুনশান নীরবতা, কারণ যেহেতু শুক্রবার স্টাফ কম ছিল আর অন্য স্টাফরা আইসিইউ রুমে ডিউটি পালন করছিল। তো উনি চিন্তা করলেন যে অন্ধকারে এখানে বসে থেকে লাভ নেই, আমি একটি কাজ করি, আমি নিচে চলে যাই এবং এখানে লাইট কেন অফ হয়ে গেল বা কি সমস্যা হয়েছে সেটা অন্যদেরকে জানানোর চেষ্টা করি, যাতে টেকনিশিয়ানরা এসে এই প্রবলেমটা সলভ করতে পারে। তো উনি যখন উঠে বাইরে যাবেন, এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যেহেতু এই করিডোর এবং রুমগুলো ওনার খুবই পরিচিত ছিল, এই জন্য অন্ধকারের মধ্যেও উনি হাতড়ে হাতড়ে এদিক দিয়ে যাওয়ার পথ বুঝতে পারছিলেন। তো উনি যখন অন্যদিকে চলে যাওয়ার জন্য আগানো শুরু করেছেন, তখন হঠাৎ ওনার কানে একটি শব্দ ভেসে আসে। যেই রুমে মানুষের কাটা হাত পা রাখা ছিল সেখান থেকেই শব্দটি আসছে। কেমন যেন একটি শব্দ, মানুষ যদি কোনো কিছু খায়, এই খাওয়ার যেরকম একটা শব্দ আসে, ঠিক তেমন শব্দ। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, এমন শব্দ এখান থেকে আসছে কেন? আর এরকম শব্দ কিন্তু আসলে ওই ঘর থেকে বের হয়ে আসারও কথা নয়, কারণ এই ঘরগুলো খুবই দরজাগুলো খুব টাইট ভাবে লাগানো থাকে। সাউন্ড সাধারণত বাইরে কম আসে এবং বাইরের সাউন্ডও ভেতরে কম যায়। যেহেতু ওই রুমটি সংরক্ষিত একটি রুম, কারণ বিভিন্ন অপারেশনের মাধ্যমে আলাদা করা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে থাকে, কিন্তু তারপরে শব্দটি ওই দিক থেকেই আসছিল এবং উনি আরো ভালো করে বুঝতে পারেন এই শব্দটি আসলে ওই রুম থেকেই আসছে। ওই রুমটি কিন্তু খোলা ছিল, কিন্তু রুমের মধ্যে কেউ ছিল না। উনি চিন্তা করলেন যে শব্দটি কোথা থেকে আসছে, শব্দটির উৎস এটি
আমার নিশ্চিত হতে হবে। উনি যখন নিশ্চিত হলেন তারপর উনি সিদ্ধান্ত নিলেন ওই রুমের মধ্যে তিনি প্রবেশ করবেন। কিন্তু আলো তো নেই। উনি কিভাবে সেখানে প্রবেশ করবেন? তারপরও যেহেতু রুমগুলো সব উনার পরিচিত ছিল, উনি হাতড়ে, হাতড়ে ওই রুমের মধ্যে প্রবেশ করেন। রুমে প্রবেশ করার সাথে, সাথে তখন তার মনে হয় যে এখন তো আর সেই শব্দ ঠিক অমনটা নেই। এখন মনে হচ্ছে কেউ মটমট করে হাড় খেলে যেরকম শব্দ হয়, মানে হাড় ভাঙার যে শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। তিনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, কিন্তু আসলে উনার মাথার মধ্যে এটা আসছিল না যে এরকম শব্দ কেন আসছে, কোনো প্রবলেম হলো কিনা। হঠাৎ করে মোবাইল ফোনের নেটওয়ার্ক চলে যাওয়া, তারপর লাইটগুলা আপ ডাউন করে সবগুলো লাইট একসাথে বন্ধ হয়ে যাওয়া, তারপর এরকম শব্দ হওয়া, এই সবগুলো ঘটনা উনি কিছুতেই মেলাতে পারছিলেন না। তারপরও উনি এগিয়ে যাচ্ছিলেন এবং ওনার হাতে থাকা ওনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটি বারবার অন করার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ আগেও যখন অনেকবার উনি মোবাইল ফোনটি অন করার চেষ্টা করছিলেন তখন মোবাইল ফোনটি অন হচ্ছিল না, কিন্তু এবার মোবাইল ফোনটি অন হয়ে যায়। মোবাইল ফোনটি অন হয়ে যাওয়ার সাথে সাথে মোবাইলের স্ক্রিনের আলোয় উনি একটি ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান ওই ডিপ বেসিনের কাছে অদ্ভুত আকৃতির কিছু একটি দাঁড়িয়ে আছে এবং ওনার মোবাইলের স্ক্রিনের আলোয় যতটুকু তিনি দেখতে পান, তিনি দেখেন এই প্রাণীটির পা ঘোড়ার মতো, সারা শরীরে লোম রয়েছে এবং সাইড থেকে যতটুকু দেখা যাচ্ছে মুখটা মানুষের মতো হলেও কিছুটা কুকুরের আকৃতির, এবং এই জিনিসটি একটি মানুষের কাটা হাত মটমট করে চাবিয়ে খাচ্ছে। এই দৃশ্য উনি যখন দেখেন, উনি চিৎকার করার জন্য যেই বাক শক্তিটাও থাকে সেটিও তিনি হারিয়ে ফেলেন। উনি চিৎকারও করতে পারছিলেন না। আর মোবাইলের আলো যে জ্বলে উঠেছে, স্বাভাবিকভাবেই কি হতে পারত, এই আলো জ্বলে ওঠার সাথে সাথে ওই অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণীটি তার দিকে ঘুরে তাকানোর চেষ্টা করত। কিন্তু উনি এটিও লক্ষ্য করলেন যে ওনার যে মোবাইল ফোনের আলো ওই ঘরে জ্বলে উঠেছে সেদিকে ওই প্রাণীটির কোনো ভ্রুক্ষেপই নেই। সে তার দিকে তাকালোও না, সে তার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু তিনি তো মারাত্মক ভয় পেয়েছেন। তিনি এখন কি করবেন? আয়াতুল কুরসি পড়তে থাকলেন। এদিকে একটা বিষয় বলে রাখা ভালো, যখন তিনি দৃশ্য দেখেছেন তিনি ওইখান থেকে এক চুলো নড়তে পারছিলেন না। মনে হচ্ছে তার পায়ের কোনো কোনো অনুভূতি শক্তি নেই। তিনি যখন আয়াতুল কুরসি পড়া শুরু করেন, আয়াতুল কুরসি যখন অর্ধেক পড়া হয়ে গেছে তখন ওনার পায়ের শক্তি ফিরে আসে। তিনি সেখান থেকে দ্রুত বের হয়ে যান। বের হয়ে মোবাইলের স্ক্রিনের আলোতেই দৌড়ে উনি নিচে চলে যান। সেখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল, শুধু ওই করিডোর এবং রুমেই ছিল না। সেখানে গিয়ে উনি কাউকে তেমন কিছু বলেননি, কিন্তু অন্য কয়েকজন স্টাফকে বলেন চলেন তো উপরে যাই, উপরে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, কিছু শব্দ শুনলাম মনে হয়, গিয়ে দেখে আসি কি হয়েছে। তো ওনার সাথে কয়েকজন স্টাফ আসেন। আসার পরে দেখেন যে সত্যি বিদ্যুৎ তো নাই। তখন তারা তাদের হাতে থাকা মোবাইল ফোন জ্বালিয়ে আশেপাশে দেখেন এবং বলেন যে চলেন তো ওই রুমটাতে যাই। ওই রুমটাতে তারা যান, কিন্তু ওই রুমটাতে যাওয়ার পরে দেখে সবকিছু স্বাভাবিক। যেহেতু সবকিছু স্বাভাবিক তারা দেখেছেন, এই কারণে তিনি এই বিষয়টি কাউকে বলেননি। বললে হসপিটালে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারত, অন্যেরা ভয় পেতে পারত, যার কারণে বিষয়টি তিনি চেপে যান। ওই রাত্রে তিনি ডিউটি শেষ করে বাড়িতে চলে আসেন। পরের দিন থেকে ওনার ভীষণ জ্বর হয়, প্রায় সপ্তাহখানেক এই জ্বর স্থায়ী হয়। এরপরে তিনি আস্তে আস্তে সুস্থ হন, কিন্তু সুস্থ হওয়ার পর তিনি ওই হসপিটালের আর কোনো ডিউটিতে ফেরত যাননি। তিনি চাকরিটি ছেড়ে দেন। চাকরিটি ছেড়ে দিয়ে তিনি অন্য একটি কাজে ঢুকে যান। প্রিয় লিসেনার্স, আসলে হসপিটাল কেন্দ্রিক এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। কখনো সেটা প্রকাশিত হয়, কখনো সেটা প্রকাশিত হয় না।
তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে উনি যেই মানুষের হাত খাওয়ার দৃশ্য দেখতে পেয়েছিলেন এবং উনি ফেরত আসার পরেও উনি দেখতে পেয়েছিলেন যে সবকিছুই স্বাভাবিক। এটা কিভাবে সম্ভব হলো? একটি হাত খেয়ে ফেলছিল, সেটা তো ক্ষত বিক্ষত অবস্থায় হয় পড়ে থাকার কথা, বা সেখানে কোনো চিহ্ন থাকার কথা, কোনো রক্তর ফোঁটা পড়েছে বা এরকম কিছু হতে পারে, বা হাত যেটা খেয়ে ফেলেছে সেটা তো সেখানে থাকার কথাও না, কিন্তু তাহলে সবকিছু স্বাভাবিক থাকলো কিভাবে? এখানে একটি বিষয়, সেটি হচ্ছে জিনেরা স্বাভাবিকভাবে যদি কোনো কিছু খায়, বা ধরেন যে হাড় জাতীয় কোনো জিনিস যদি খায়, তো ওরা ওটা খাওয়ার পর সেটি কিন্তু আমরা অনেক সময় সেটা অবিকৃত অবস্থায় দেখতে পাই, কিন্তু আসলে তারা সেটা খেয়ে চলে গেছে। এটির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যায় আসলে আমি এখন যেতে পারবো না। যেমন একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে জিনেরা, জিনেদের যে খাবার, অন্যতম একটি খাবার হচ্ছে হাড়। যখন জিনেরা মানুষের উচ্ছিষ্ট বা কোনো প্রাণীর উচ্ছিষ্ট হাড়ের উপর হাত দেয়, তখন ওই হাড়ের উপর মাংস গজিয়ে যায় এবং সেই মাংস তারা খেতে পারে। কিন্তু এই মাংস কিন্তু একবারই গজায়, পরবর্তীতে যদি অন্য কোনো জিন এসে ওই হাড়ের উপর হাত দেয় তাহলে কিন্তু আর মাংস গজাবে না। কিন্তু আমরা কি দেখি প্রিয় লিসেনার? সকালে উঠে দেখি যে হাড়টি আমরা খেয়ে রেখেছিলাম, সেই হাড়টি তো সেভাবেই রয়েছে। সেখানে কি আমরা দেখে বুঝতে পারি যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে পারে বা ঘটার কোনো চিহ্ন আছে? আমরা কিছুই দেখি না। হতে পারে এমনই কিছু। তো এটার ব্যাখ্যা আসলে নির্দিষ্টভাবে দেয়া মুশকিল যে কেন সেই হাতটি অবিকৃতই রয়ে গেল। আপনারা জানলে জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ বলছি। আজকে যেই ঘটনাটি আমি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা হসপিটাল রিলেটেড ঘটনা। ঘটনাটার প্রেক্ষাপটটা হচ্ছে শহর থেকে বাহিরে একটা মানে গ্রাম অঞ্চলে পুরাতন একটা হাসপাতাল। বহু বছর আগে সেখানে আগুন লেগে কয়েকজন রোগী মারা গিয়েছিল। তারপর থেকে সেই হাসপাতালটার পুরনো যে ৩ তলা আছে, যেই ৩ তলার মানে ওই কয়েকজন রোগী মারা গিয়েছিল, সেই ৩ তলাটা একদম বন্ধ করে দেওয়া হয়। তো এটা হচ্ছে হাসপাতালের প্রেক্ষাপট। আর এই হাসপাতালেই নতুন ইন্টার্ন করার জন্য আমার একটা বন্ধু সেখানে যোগদান করেন। তো আমি রাসেল ভাই একটু বলে রাখি যে আমার এই যে বন্ধু রায়হান আছে, নতুন ডক্টর, সে মানে অনেক আগে থেকে একটু ভীতু টাইপের আরকি। সে আসলে রাতে কোনোভাবেই সে হসপিটালের মধ্যে যায় না। যদিও তার এই সমস্যাগুলো একটু, একটু সমাধান হচ্ছে। কিন্তু সে এই যে পুরাতন শহরের বাহিরের একটা হসপিটালে মানে যোগদান করার পর সেদিন তার ছিল ১ম নাইট ডিউটি। সে এক মানে এমনিতেই নতুন, তার উপর আবার নতুন জায়গা। সবকিছু মিলে তার কাছে একটা চ্যালেঞ্জিং রাত হিসেবে সে গ্রহণ করে। কারণ সে এখন জানে যে তাকে রাতেই ডিউটি করতে হবে। সে ডাক্তার, তাকে এই সমস্ত কিছু ফেস করতে হবে। যাই হোক, সেইদিন মানে সেই রাতের হসপিটালটা একদম মানে এত নিস্তব্ধতা যে সে মানে তার কাছে লাগতেছে আরকি। সে মানে কোথাও, কোথাও শুধুমাত্র আ মানে ঘড়ির শব্দ ছাড়া আর কোনো কিছুই তার কানে আসতেছে না। ঠিক আ একটা মানে মনে হচ্ছে তার কাছে একটা শুনশান জায়গায় সে বসে আছে আরকি। সে তার মতো ডিউটি করতেছে। বসে আছে তার কেবিনে। তো একটা সময় সে আরকি তার চোখ লেগে আসতেছিল। রাত অনেক হয়ে গেছে। ঘুম, ঘুম একটা ভাব আসতেছিল। ঠিক তখনই রাত ২টা বাজে ১৭ মিনিটে একটা এমার্জেন্সি ফোন বেজে ওঠে। ফোনটা এরকম যে, যেই ৩ তলাটা বদ্ধ করে রাখা হয়েছে, সেই ৩ তলাটা থেকেই ফোন আসছে। যে ৩ তলায় একজন রোগী একদম খুবই অবস্থা খারাপ, মুমূর্ষু অবস্থায় মারা যাচ্ছে এরকম অবস্থা। আপনি তাড়াতাড়ি আসুন। তো এই আমার বন্ধু রায়হান সে বেশ খানিকটু অবাক হয়ে যায়। কারণ সে জানতো যে এই হসপিটালের ৩ তলাটা বহু বছর ধরেই বদ্ধ হয়ে আছে। তাহলে ৩ তলা থেকে ফোন আসে কিভাবে? এটা কি কেউ আমার সঙ্গে মজা করছে নাকি? মানে সে একটু ভয় পায়, এটা হয়তো কেউ জেনে তার সঙ্গে মজা করছে নাকি সেটাই আরকি তিনি আ মানে ভাবতেছেন আরকি ১ম এ। কিন্তু
তার কয়েক সেকেন্ড পর আবারও সেই একই জায়গা থেকে ফোন আসে। এবার ফোনের ওপাশ থেকে একটা মেয়ে কান্না করে বসতেছে। মানে এত জোরে কান্না করতেছে আর বলতেছে, "ডাক্তার, ওরা আবার এসেছে। আপনি একটু আমাকে হেল্প করেন।" এরকম মানে কান্না সুরে বলতেছে। হাসপাতালের মানে অন্য স্টাফদের জিজ্ঞাসা করতেই সবাই একদম চুপচাপ হয়ে যায়। আমার বন্ধু যখন মানে কাউকে জিজ্ঞাসা করে তখন সবাই একদম এত বেশি মানে চুপচাপ হয়ে যায় এবং আমার বন্ধুর দিকে এমনভাবে তাকায় যে মানে কি একটা না কি হয়ে গেছে। তারপর সে জিজ্ঞাসা করতে একজন বৃদ্ধ ওয়ার্ড বয় মানে তাকে বলে, আমার বন্ধু যে রায়হান আছে ডক্টর, তাকে বলে, "স্যার, রাত ২টার পর ওই ৩ তলার কোনো ফোন রিসিভও করবেন না, ভুল করে সেখানে যাবেনও না।" মানে এমন একটা কথা শোনার পর রায়হান বেশ খানিকটা অবাক হয়ে যায় যে আসলে আ এখানে কাহিনীটা কি? ৩ তলা থেকে ফোন আসতেছে আবার এরা যাইতেও নিষেধ করতেছে। তো সবকিছু মিলে তার কাছে বেশ খানিকটা রহস্যময় মনে হয়। তো সে এই সমস্ত কিছু কথা শুনে আবার সে তার কেবিনে চলে যায়। ঠিক তার আ ২-৩ মিনিট পর রাত ২টা বাজে ৩০ মিনিটে তাকে আবারও ফোন করা হয়। এবার কয়েকজন মিলে কান্না করতেছে। "স্যার আমাদের বাঁচান স্যার, স্যার আমাদের বাঁচান।" তখন আমার বন্ধু রায়হান নতুন ডক্টর অনেক বেশি সাহস করে তার হাতে একটা টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায় সেই ৩ তলা মানে যেখান থেকে ফোন আসে সেইখানে। ৩ তলার সামনে পৌঁছাইতেই সে মানে এমন একটা ঠান্ডা বাতাস অনুভব করে যেই ঠান্ডাটা এতক্ষণ ছিল না। সাধারণত রাসেল ভাই একটা বিষয় জানেন যে হাসপাতালের ভিতরে অটোমেটিক গরম থাকে। আর সে মানে এসি থেকে বের হইছে তারপরেও তার কাছে এখন এত বেশি ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে যে বাহিরে মানে বরফ পড়েছে এরকম টাইপের আরকি। তারপর সে যেখান থেকে ফোন আসে ঠিক সেই জায়গাটায় গিয়ে দেখলো দরজার মধ্যে মোটা একটা তালা ঝুলছে। এত বেশি তালা মানে এত বড় একটা তালা যেই তালাটা আরকি অসম্ভব রকমের একটা অবস্থা। মানে সেখানে আর কেউ যায় না এবং সেখানে সিলগালা করে আছে যে এটা একদম চিরতরে বদ্ধ করে দেওয়া। কিন্তু আ সে মানে ভিতর থেকে পরিষ্কার রোগীদের কান্নার শব্দ শুনতেছে। মানে স্পষ্টভাবে সেই যে ফোনের মধ্যে যেরকম কান্নার আওয়াজ আসতেছিল ঠিক সেরকম কান্নার আওয়াজ আসতেছে। সে মানে এত বেশি অবাক হয়ে গেল যে আসলে বাহির থেকে বদ্ধ করে দেওয়া, ভিতরে আবার আ কান্নার শব্দ বিষয়টা তার কাছে খুবই আশ্চর্য লাগে। মানে এটা লাগার পর সে একটু এপাশ-ওপাশ দেখে যে আসলে কেউ আছে কিনা কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর হঠাৎ করেই করিডোরের যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো জ্বলা নেবা শুরু করে দিল। একবার জ্বলতেছে আবার নিভতেছে। মনে হচ্ছে যেন মানে তার একটা ভয়ানক একটা দৃশ্য শুরু হয়ে গেছে এরকম। তারপর সে তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা দিয়ে করিডোরের মানে আশেপাশে মানে লাইট দিয়ে দেখানো শুরু করলো। ঠিক তখনই সে দেখতে পারল করিডোরের একদম শেষ মাথায় সাদা কাপড় পরা একটা নারী দাঁড়িয়ে আছে। তার মাথায় চুল বড় চুল। সেই চুলগুলো দিয়ে তার নিজের শরীরটাকে ঢাকা। আর তার যে হাসপাতালের মানে রোগীর যে কাপড় আছে, সেই কাপড় তার শরীরে আছে। তো এটা দেখার পর আমার বন্ধু যে ডাক্তার রায়হান, সে এত বেশি ভয় পায়, হঠাৎ করে তার সামনে আসছে আবার লাইটগুলো জ্বলা-নিভা করতেছে। একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়ে গেছে। তারপরেও সে সাহস করে বলে, "কে আপনি? এত রাতে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন? কে আপনি?" এটা শোনার পর সেই যে নারীটা ছিল সেটা কোনো উত্তর দিল না। কিন্তু সেই নারীটার ধীরে তার মাথা তুলতে শুরু করলো এবং মাথা তোলার পর আমার বন্ধু রায়হান যে লাইটটা মেরেছিল সেই লাইটটা সেই মহিলার একদম মুখের মধ্যে পড়ল। আর এখানে রায়হান দেখতে পারল তার মুখটা অর্ধেক পুড়ে কালো হয়ে গেছে। মানে এমন একটা বীভৎস মুখ যেই মুখটা দেখে সে একজন ডাক্তার হয়েও নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। এরপর রায়হান দেখল যে ওই যে নারীটা একদম অসম্ভব দ্রুত গতিতে রায়হানের দিকে দৌড়ে আসতেছে। এবার আমার বন্ধু রায়হান এটা দেখে মানে ভয়ে আতঙ্কিত হয়ে তার হাতে যে টর্চ লাইটটা ছিল সে টর্চ লাইটটা তার হাতে থেকে পড়ে যায় এবং করিডোরের যে লাইটগুলো ছিল সেই লাইটগুলোও একটা সময় বন্ধ হয়ে যায়। ঠিক তখনই চারপাশের সব কেবিনের দরজা একসাথে খুলে যায়। সব দরজাগুলো
একসাথে খুলে গিয়ে কেমন একটা মানে হরহর টাইপের যে মুভিগুলো আছে সেই রকম মুভির একটা সিন সেখানে তৈরি হয়। তারপর রায়হান দেখতে পারে যে সেই একটা কেবিনের ভিতর থেকে একটা পোড়া হাত, একদম পুড়িয়ে যাওয়া হাত বেরিয়ে আসতেছে। মানে মানে প্রতিটা কেবিন থেকে একজন, একজন করে বেরিয়ে আসতেছে। মানে শরীরগুলো এমন বিশ্রী, মানে কি বলে পুড়ে যাওয়া, মানে এমন একটা অবস্থা, এটা দেখে রায়হান তার নিজেকে আজকে ঠিক রাখতে পারতেছে না। মানে এমন একটা অবস্থা, সে কি করবে সেটাও সে বুঝতে পারতেছে না। আর সবাই একত্রিত ফিস করে বলতেছে, "আমাদের বাঁচান, আমাদের বাঁচান।" এরপর একটা কি যেন শব্দ হলো, সেই শব্দের সাথে সাথেই সব আলো বদ্ধ হয়ে চারিদিকটা একদমই অন্ধকার হয়ে গেল। এরপর রায়হানের কানের কাছে কেউ এসে ধীরে, ধীরে বলল, "তুমি এত দেরি করে কেন এলে ডাক্তার?" এটা শোনার পর রায়হানের আর কিছু মনে নেই। সে পরদিন সকালে দেখেন যে তিনি তাদের স্টাফের একটা বেডে শুয়ে আছে। তো আ তখন সবাই তাকে বলতেছে যে, "আপনি তো অনেক সাহসী মানুষ। আপনাকে বলা হয়েছিল যে আপনি ৩ তলায় যাবেন না। তারপরেও আপনি ৩ তলায় গেলেন রাতে। আমরা তো বলেছি সেখানে সমস্যা আছে। আপনি নতুন এসেছেন। আপনি কেন সেখানে গেলেন?" তো তখন আরকি আমার বন্ধু রায়হান, সে আমি ১ম এ বলেছি একটু ভীতু টাইপের। সে আবার সচেতনও অনেক। তারপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরকি এটা নিয়ে অনেক নালিশ করেন এবং অনেক আন্দোলনও তিনি করেন। করার পর অবশেষে সেই যে আ হাসপাতালের ৩ নং যে তালাটা ছিল, সেই তালাটার পুনঃসংস্করণ হয় এবং সেখানে আবার মানে পুনরায় ওই যে বার্ন যারা মানে পুড়ে যাওয়া রোগী তাদের চিকিৎসা করা হয়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ঢাকা শহরের একটা অংশ। আমি নাম বলতে চাচ্ছি না। যদিও মানে আপনারা জানেন যে আমি একটা ভৌতিক কাহিনী ঢাকা শহরে কোনো পার্ট বললে কয়েকটা পার্ট মানুষের চলেই আসে। কেউ বলেন মোহাম্মদপুর, কেউ বলেন মিরপুর, কেউ বলেন পুরান ঢাকা। সো হতে পারে এরকমই কোনো একটা জায়গায়। যাই হোক, আজ থেকে ৩ বছর আগে সারার বিয়ে হয় এবং সারা তার শ্বশুরবাড়িতে যায়। তো শ্বশুরবাড়িতে যখন যায়, শ্বশুরবাড়ির পরিবেশ যথারীতি তিনি সে একজন নতুন বউ এবং এটা হচ্ছে আপনার সেটেলড ম্যারেজ। মানে ফ্যামিলি অ্যারেঞ্জ করে যে ম্যারেজটা হয়, সুতরাং তার পরিচিতি খুব একটা নেই সেই জায়গার সাথে। শ্বশুরবাড়ির সাথে খুব একটা পরিচিতি তার নেই এবং তার নিউ হাসব্যান্ডের সাথেও পরিচিতি খুব একটা নেই। কাজ বিয়ের আগে তার সাথে মিট হয়েছে মাত্র ১ বার বা ২ বার। সো যাই হোক, তো ওই বাড়িতে যাওয়ার পরে ১ম যখন যায় তার স্বাভাবিক জীবন যখন শুরু করে সেখানে। তো ওখানে ওর আ শাশুড়ি ওকে বলে দেয় যে, আ "বাবা তুমি একটা কাজ করবে না।" কি করবে না? "এখানে তুমি সন্ধ্যার সময় কখনো গোসল করতে যাবা না। সন্ধ্যার সময় গোসল করতে যাবা না। সন্ধ্যার সময় বাথরুমে গেলে কখনো" একটা জিনিস আমি তোমাকে বলে দেই যে, আমি মুরুব্বি হিসাবে তুমি গান গাইবে না বাথরুমে বসে। বাথরুমে বসে গান গাইবে না। সন্ধ্যার সময় গোসল করতে যাবা না। আর আমাদের যে ছাদটা আছে, এই ছাদটাতে সাধারণত চেষ্টা করবা না উঠতে। তো বলে, "আম্মু কেন? এটার মানে কি কোনো একটা ব্যাপার আছে? এখানে কেন? কোনো সমস্যা আছে ছাদে? মানে কি ব্যাপার?" তো বলে যে, "না বাবা আমি না করেছি, তুমি যাবে না।" আর বাসাটা অনেক বড়। ওদের বাড়ি ছিল বিশাল বড়। লাইক প্রায় ৩,০০০ স্কোয়ার ফিটের উপরে একটা বিশাল জায়গা। তো বলে যে, "পেছনের দিকে যে বারান্দা আছে, বারান্দার পেছনে কিছু গাছগাছালি আছে। তো ওই যেই গাছগাছালি আলা যে বারান্দাটা ওখানে যেয়ে দাঁড়াবা না।" তো শাশুড়ি এগুলো তাকে বলে এবং সে বলে, "কি ব্যাপার?" সে জিজ্ঞেসও করতে আসলে বলে, "আম্মু কোনো প্রবলেম?" বলে যে, "না বাবা তোমাকে না করছি, তুমি যেও না বাবা।" তো সারা এগুলো শুনে এবং সে মানে খুব কিউরিয়াস হয়ে ওঠে ব্যাপারটা কি আসলে। তো যাই হোক, তো ওখানে তাদের বাড়িতে যিনি আরকি কাজ করতেন, একটা ভদ্রমহিলা ছিল। ভদ্রমহিলা মানে একজন বাসার একজন গভর্নেস টাইপের, সে বেশ বয়স্ক। তো সারা তাকে জিজ্ঞেস করে কিচেনে বিকালবেলা চা খেতে যে তাকে ডাকতো আরকি, যে খালা ডাকতো আরকি, যে, "খালা এই বাসায় আমাকে নিষেধ করলো। আম্মা যে ছাদে যেতে না, তারপরে এরকম পিছনের বারান্দায় যেতে না। হ্যাঁ? এগুলোর কারণটা কি?" তখন বলে যে, "কত কিছু দেখা যায় এখানে, কত কিছু আছে, আপনি যায়েন না। বাসা অনেক পুরানো তো, এখানে অনেক কিছু আছে, যায়েন না।" তো বলে, "কি আছে?" বলে, "আছে, আপনি ভয় পাইবেন শুনলে।" তো সে বলে যে, "না আমি ভয় পাবো না, তো আপনি বলেন আমাকে।" তো তিনি অনেক করতে তারপর চাপাচাপি করতে বলে, "এই বাসায় বাতাস আছে।"
বাতাস আছে মানে বলে যে অনেক কিছু এখানে অনেক কিছু শোনা যায়, আপনি যায়েন না। এগুলো আপনার না করছে, আপনি যায়েন না। আর দোয়া পড়ে থাকেন বাসায়। রাত্রেবেলা দোয়া পড়ে। তো সারা জিনিসটা শুনে এবং সে যথারীতি রাতের বেলা তার হাসব্যান্ড যখন আসে অফিস থেকে, হাসব্যান্ডের সাথে কথা বলে যে, "আসলে আজকে আম্মু আমাকে এরকম বলল যে এই জায়গায় যেতে না। তো তুমি কি বলো এটা কি এটার পেছনে কি? এবং আমি শুনেছি যেখানে নাকি কি বাতাস আছে।" তো হাসব্যান্ড শুনে ফার্স্ট একটু হাসে তার সাথে, বলে, "আরে এগুলো কিছু না, এগুলো কিছু না। এগুলো নিয়ে চিন্তা করো না।" তাই বলে হাসব্যান্ড খুব রাগ করে ঘর থেকে বলে যে, "তুমি একটু থাকো।" বলে বোঝা যায়, সে বুঝে তার হাসব্যান্ড খুব রাগ করছে। সো বের হয়ে যায়, সে ওই খালাকে খুব বকাবকি করে ওই পাশে যায়। তো এইটা আবার সে শুনে, সে হাসব্যান্ড আসার পর বলে, "দেখো আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই যে তুমি কেন আমার কাছ থেকে একটা কথা শুনে আরেকজনের উপর রাগারাগি করলা?" তো হাসব্যান্ড তখন কিছুক্ষণ চুপ করে থেকে তখন বলে, "আসলে ব্যাপারটা কি শোনো, আমাদের বাসার মধ্যে কিছু প্রবলেম আছে। যে প্রবলেমগুলো আমাদের ফ্যামিলিগতভাবে আমরা ফেস করে আসছি। আমরা হয়তো বাড়ি আস্তে ধীরে বাসাটা আমরা রাখবো না। এটা আমরা বিল্ডার্সকে দিয়ে দিব, ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করব। সো আ আমি চাই না এই ধরনের কথাতে তুমি ভয় পাও বা সামথিং হোক।" তো যাই হোক, ওর হাসব্যান্ডের কাছে শুনে কি প্রবলেম আছে? হাসব্যান্ড বলে, "না, তোমাকে আম্মু যেভাবে বলছে তুমি সেটাই ফলো করবা। তোমার এত জানার দরকার নাই। আর এইসব জিনিস আমি খুব একটা বিশ্বাস করি না। এটা আমাদের ফ্যামিলির কথা। তো সুতরাং তুমি এসব নিয়ে চিন্তা করো না এবং আমাদের বাসা যখন আমরা ডেভেলপারকে দিয়ে দিব সুন, তো আমরা তো এমনি থাকবো না এই বাসায়। তো তুমি এগুলো নিয়ে করো না। আম্মা যেটা বলছে ওটা ফলো করো। কারণ আম্মা মুরব্বি মানুষ, উনি চায় যে তুমি এগুলো না করো।" যাই হোক, হাসব্যান্ডের কথায় ও খুব একটা স্যাটিসফাইড হতে পারে না। যেটা হয় যে সারা রাতের বেলা ঘুমায়। তো ঐদিন ঘুমায় যায়, তার ঐদিন কিছুই হয় না। আসলে এরপরে যেটা হয় যে আরেকদিন সে এরকম ঘুমিয়ে আছে। তো ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় রাতের বেলা। তো যখন ঘুমে যায়, ঘুম ভাঙার পর কিছুক্ষণ সে চিন্তা করে যে হঠাৎ ঘুমটা কেমন করে জানি ভাঙে। মানে ঘুমটা ঠিক স্বাভাবিক ভাঙে না আরকি। মানুষের স্বাভাবিকভাবে যে ঘুম ভাঙে সেরকম না। ওর কাছে মনে হয় কিছু একটা ভয় দেখাইছে। মানে কিছু একটা দুঃস্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠছে। এখন যখন ঘুম থেকে উঠে তাকায়, ওর কাছে মনে হয় যে কেমন যে চারিপাশে রুমটা খা, 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 খা করতেছে। মানে প্রচন্ড নিস্তব্ধ রুমটা। মানে চুপ করে থাকে। হঠাৎ করে দূর থেকে শুনতে পায় যে ওই গাড়ি একটা চলে গেল রাস্তা দিয়ে। বাসার থেকে কাছেই ছিল রাস্তা আরকি, মেইন রাস্তাটা। কিন্তু মানে এরকম একটা শোনে। তো শুনে ও উঠে বসে বিছানায়। উঠে বসে চিন্তা করে যে আমি একটু আ ইসে যাই, ফ্রেশ রুমে যাই। ফ্রেশ রুমে যেয়ে ও মুখ-টুখ ধুয়ে পানি দেয়। পানি-টানি দিয়ে সে যখন আবার আসে, এসে খাটে শুতে যায়, ওর কাছে মনে হয় যে ওই ওদের যে গেটটা আছে, মেইন যে রুমের গেটটা, ওই গেটের কাছে ঠিক ওই যে নিচে যে আলো থাকে, মানে আপনারা দেখবেন যে দরজার মধ্যে আমরা দরজা যদি লাগাই রাতের বেলা এবং যদি ওই পাশে ঠিক দরজার ওই পাশে আলো জ্বলে ডাইনিং স্পেসে বা কিছু, দেখবেন যে দরজার নিচ দিয়ে কিন্তু আলো আসে। তো ওই পাশে ওর কাছে মনে হয় যে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঠিক লাইক মনে হয় মানুষের পায়ের ছাপ। মানে পায়ের ছাপ মানে একটা পা, একজোড়া পা ওখানে আছে। কেউ একজন দাঁড়িয়ে আছে। তো ও ঘুমের মধ্যে বলে ওঠে, "কে? কে? কে? এখানে কে?" কোনো শব্দ নাই, কোনো উত্তর নাই। চুপচাপ। তখন এবার ও ভয় পেয়ে যায়। ওর শরীর কাঁপা শুরু করে। ও তখন একটু ব্যাক করে এসে তার খাটের দিকে আসে। এসে খাটের উপর বসে হাসব্যান্ডকে হাত দিয়ে ধাক্কা দেয়। তো হাসব্যান্ড লাফ দিয়ে উঠে। বলে, "কি হইছে? কি হইছে?" ও বলে, "গেটের কাছে কে যেন দাঁড়ায় আছে।" তো হাসব্যান্ড একটু তাকায় দেখে আসলেই ও নিজেও দেখে যে গেটের কাছে কিছুই নাই। আলো আছে, একদম সিম্পল আলো। লাইক দরজার নিচে নরমালি আলো যদি আসতে থাকে জাস্ট লাইক দ্যাট। তো হাসব্যান্ড বলে, "কি হইছে তোমার? তুমি কি?" বলছে, "না, আমি মনে হলো যে গেটের নিচে কেউ ছিল, গেটের সামনে কেউ দাঁড়ায় ছিল।" হাসব্যান্ড বলে, "না, কিচ্ছু না, তুমি ঘুমায় যাও। তুমি হয়তো ভুল দেখছো, ভুল স্বপ্ন দেখছো। আমি আগেই বলছি কেন তোমাকে আজে-বাজে কথা বলে, এর জন্যই তোমার রাগ ওঠে।" বলে হাসব্যান্ড বলে, "তুমি ঘুমাও।" তো ওকে শোয়ায় দেয় এবং ও শুতে পারে না। ও চুপ করে শুয়ে থাকে। অনেকক্ষণ চিন্তা করতে থাকে। একসময় তার চোখ লেগে আসে। তো যখন নাকি ও প্রায় ঘুমায় যাচ্ছে, প্রায় ঘুম এসে পড়ছে প্রায়। হঠাৎ করে ওর কাছে মনে হয় ওর কানের মধ্যে কেউ করে এরকম ফু দেয়। তাকিয়ে ও ১ সেকেন্ডের জন্য দেখে যে ওর ঠিক মুখের থেকে খুব কাছে, লাইক খুব কাছাকাছি একটা মুখ মানুষের এবং মুখটা পিছন দিকে সরে গেল অন্ধকারে এবং খুব মিলি সেকেন্ডের মধ্যে ব্যাপারটা হয় এবং ও একদম লাফ দিয়ে উঠে বসে বিছানার উপরে। থরথর করে কাঁপতেছে। পরে তার শরীরে, সারা শরীরে গুজবাম্প হয়ে যায় যে জিনিসটা কি? এবং তখন দেখে যে ঠিক ওই জিনিসটা হলো, তার একটু পরে আযান পড়ে। সে ভয়ে কাঁপতে থাকে। তো ও যেটা হয় যে ও তখন ওর বাসাতে নামাজের চর্চা ছিল তার ফ্যামিলির থেকে, তো উঠে যায় যে ওযু করে, নামাজ পড়ে। তো যাই হোক, এভাবে যায় এবং
ও আসলে ব্যাপারটা একটু চুপসে যায় নিজের মধ্যে যে ও কাকে বলবে, কাকে কি করবে। তো কিছুই বলে না। তো সেকেন্ড দিন যেটা হয় যে ও ওখানে বাসার মধ্যে মানে সেকেন্ড যে ইনসিডেন্টটা সে ফিল করে যে ও আপনার ওই ইসে ঠিক বিকালের দিকে শাওয়ার নিতে গিয়েছিল এবং শাওয়ার নিতে যেয়ে ও গুনগুন করে গান গাচ্ছিল এবং ও যে গান গাচ্ছিল নিজের অজান্তেই এবং গান গেয়ে যখন নাকি ও গানের ওর লাইনটা থামে, ও দেখে, ও শুনে হঠাৎ করে ওই গানেরই পরের কয়েকটা লাইন একটু নাকি টাইপের গলায় কেউ একজন গাইছে। লাইক মানে ও যে লাইনটা ছেড়ে দিয়েছে সেম গানই একটু নাকি টাইপের এবং খুব মানে মানে জিনিসটা স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে কেউ গাইছে। ধরেন একটা গানের সুর যেরকম থাকে সেরকম না, একটু বেসুরাভাবে নাকিভাবে। এবং এটা শুনে মানে চরমভাবে ও ভয় পেয়ে যায়, কেঁপে ওঠে এবং ও চিন্তা করে এটা কে করলো, কে করলো, কেউ দুষ্টুমি করতেছে, মানে খুব ইনসিকিউর ফিল করে। কারণ শাওয়ার রুমের মধ্যে কিভাবে গাইবে এবং শব্দটা মনের ভিতরে আসছে এবং চুপ, শব্দ না, কে কে বলে কোনো শব্দ নাই এবং সে তাকায় দেখে ভেন্টিলেটরে কেউ আছে কিনা, দেখে না ভেন্টিলেটর তো না, ওখানে আপনার এক্সস্ট ফ্যান চলছে এবং এক্সস্ট ফ্যানে ওখানেও কেউ নাই, মানে দেয়ার ইজ নো ওয়ে যে কেউ একজন থাকবে। তো ও খুবই ভয় পায়, ভয় পেয়ে সে কোনো মতে সাহস শেষ করে চলে আসে, এসে তার শাশুড়িকে ডাকে, ডেকে বলে যে আম্মা এরকম এরকম একটা ব্যাপার হয়েছে। তার শাশুড়ি বলে তোমাকে না আমি না করছি, কখনো ভুলেও বাথরুমে যে এরকম গান গাবে না, তুমি এরকম করবা না এবং এই যে বিকালের সময়টা বা সন্ধ্যার পরে এই টাইমটাতে গোসল করতে ঢুকবা না বাথরুমে, এটা আমাদের এই বাসায় নিষেধ। তখন বলে আম্মা আপনি আমাকে বলেন প্লিজ। বলে যে এই বাসায় অনেক কিছু আছে, বাসাটা অ্যাকচুয়ালি মানে খুব একটা মানে আমাদের বাসার মধ্যে বাসাটা আসলে একটু সমস্যা আছে। তখন তার শাশুড়ি তাকে বলে যে বাসাটা বন্ধ করা, যে ওর হাজবেন্ডের যে দাদা excuse me, সে আপনার এখানে জিন, তার 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 নাকি জিন বশ করা ছিল, জিন পালতো সে এবং এই জিনগুলো তার দাদার মৃত্যুর পরে রিলিজ হয়ে যায় এবং রিলিজ হয়ে যাওয়ার কারণে এই বাসাটার মধ্যে তখন থেকে বিভিন্ন রকমের সমস্যা তারা তৈরি করে। তো এবং এই জিনিসটা তৈরি করার পরে মানে এবং তাদের বাসার মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা হয়, ছাদের মধ্যে হয়, ইসে হয়, বিভিন্ন প্রবলেম অনেকেই দেখছে, কাজের মানুষ অনেকে থাকে না, ওই খালাটাই আছে এবং খালাটার নাকি প্রায় দাঁতে দাঁত লেগে যায় মানে ঘুমের মধ্যে এবং বিড়বিড় করে কি বলতে থাকে সে এবং তখন তার মানে কথাবার্তাগুলো অন্যরকম হয়ে যায়। তো এই কথাটা যখন ওকে বলে সে সারা অনেক ভয় পায়, ওই খালার ধারে কাছেও সে ঘেঁষতে চায় না। তো যেটা হয় আরেকদিনের ইনসিডেন্ট যে ওই সারা ওই হেঁটে যাচ্ছে ওই ড্রয়িং রুম থেকে আপনার কিচেনের দিকে যাচ্ছে, তখন রাত 8টা 8:30 বাজে এরকম, মানে এশার আজান শেষ হচ্ছে তার একটু পরে এরকম। তো যাচ্ছে যে দেখে যে ওই যে খালা ওখানে বসে কিচেনের মধ্যে বসে আপনার ওই নারকেল ছিল, নারকেল পোড়াচ্ছে। তো ও যখন নাকি ওই খালাকে মানে ডাক দেয় যে খালা কি মানে কিছু একটা বলার জন্য, তো দেখে যে ওই খালা ওইরকম তার দিকে ফিরছে, তার দিকে ফেরে খুব বাজেভাবে একটা ভেঙচি মারে, ভেঙচি মেরে এরকম নারকেলটা নিয়ে কামড় দিয়ে ধরে, নারকেলের যে ওই ইটা থাকে হাতে যে ওই আপনার আছি আই কি বলে ওটাকে, নারকেলের বাটিটা যেটা, সেটা এভাবে কামড় দিয়ে ধরে এবং সেটা ও দেখে ওর কাছে এমন বিদঘুটে মনে হয় জিনিসটা, সে একদম চিৎকার করে ও ফেইন্ট হয়ে যায় ওখানে সারা এবং তার ফেইন্ট হওয়ার পরে এবং একটু পরে তার যখন হুঁশ ফিরে দেখে যে ওর মুখের উপর পানি ছিটা দিচ্ছে ওর শাশুড়ি অ্যান্ড স্টাফ। তো বলে জিজ্ঞেস করে কি হয়েছে, তো দেখে ওই খালাও আছে, খালাকে দেখে সে আরও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে তার শাশুড়িকে একদম জাপটায় ধরে এবং ওর হাজবেন্ড চলে আসছে, তখন কি হয়েছে বলে যে এরকম এরকম হয়েছে বলে। তো বলে খালা তো এখানে ছিলই না, খালা তো বাসায় ছিল না, খালা ছিল অন্য জায়গায়, খালা এখানে ছিল না, খালা বাসায় আসছেই একটু আগে এখান থেকে এবং এসে শুনছে এবং সবাই তোমার প্রতি কিউরিয়াস, মানে সবাই মানে হয়ে গেছে যে ব্যাপারটা কি। তো যাই হোক এইগুলো দেখার পর তখন ওরা বাসার মধ্যে ওই সারার শ্বশুরবাড়িতে একজন হুজুর নিয়ে আসে এবং সারা বলে যে আমি এখানে থাকবো না, আমি আমার বাসায় চলে যাবো, এই সে অনেক কিছু। তো যাই হোক ওদের বাসাতে ওর শাশুড়ি অনেক বুঝায়, কিন্তু ওর শাশুড়ি অনেক আদর করতো ওকে, এর জন্য খুব মানে খুব ওই ছিল মানে শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি সবার প্রতি খুব ছিল, মানে খুব মায়া ছিল, যদিও নতুন বিয়ে একদম, তারপরও মায়া ছিল কারণ তারা অনেক আদর করতো। তো বলে থাকবো না, আমি চলে যাব বাসায়। তারপরে তার শাশুড়ি অনেক বোঝায়, তো হুজুর নিয়ে আসে, তো হুজুর এসে বলে যে আপনাদের বাসায় নতুন বউ আসছে, তো তো যারা জিন আছে তারা দুষ্টুমি করতেছে, তো যাই হোক আপনার বউকে আমি দোয়া করে দিয়ে যাচ্ছি এবং আপনার বাসায় আমি আবার বন্ধ করছি। তো ওই হুজুর যখন নাকি বাসা বন্ধ করতে যায় তখন নাকি হুজুর অনেক সমস্যা ফেস করে, ওদের বাসার মধ্যে রান্নাঘরের মধ্যে হাঁড়ি পাতিল ঠাস ঠাস করে পড়ে যায়,
তারপরে আপনার ওই বারান্দার কাছে যখন যায় গাছ নড়তে থাকে, একদম বাতাস নেই, গাছ নড়তেছে, এরকম অবস্থা। তো হুজুর বাসাটা বন্ধ করে দেয়, বলে যে এখন সমস্যা হবে না, তবে আপনারা দোয়া দুরূদ নামাজ কালাম পড়বেন এসে। তো এগুলো বলে হুজুর চলে যায়, এবং কিন্তু সারা ওখানে থাকতে একদমই রাজি না এসব সিন দেখে, এবং তার শাশুড়িও তখন বলে যে এক কাজ করো, ওকে ওদের বাসায় নিয়ে যাও কিছুদিন, তারপর দেখা যাক কি হয়। তো সারাকে ওদের বাসায় নিয়ে যায়, তাদের বাসায় থাকে বেশ। তো অনেকদিন শ্বশুর বাড়িতে ব্যাক করে না, ভয় পেত। তো তারপরে এক সময় তারা ডিসাইড করে, শ্বশুর বাড়ির লোকজন, তারা বিল্ডার্সকে বাসা দিয়ে দিবে। ওদের বাড়িটা ছিল হচ্ছে 2 তলা বাড়ি আর কি, বাংলো বাড়ির মতো বেশ বড় টাইপের বাড়ি, প্রায় 3000 স্কোয়ার ফিটে, এবং পিছনে গাছগাছালি ছিল। তো বাসাটাকে বিল্ডার্সকে দিয়ে দিবে। তো তারপরও সে আসে, শ্বশুর বাড়িতে থাকে কিছুদিন। তো এরপরে যখন আসে সে দোয়া টোয়া পড়ে, এবং বেশ আপনার ও তো নামাজ পড়তোই এমনি, তো বেশ ওই জিনিসগুলো অ্যাভয়েড করে থাকতো, এবং সবসময় চেষ্টা করতো শাশুড়ির সাথে থাকার। এবং তারপরে মোটামুটি ছোটোখাটো কিছু ইনসিডেন্ট ও দেখেছে যেগুলো নাকি ওর কাছে অস্বাভাবিক লাগছে, বাট ওর সাথে আর তেমন কিছু হয় নাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নাটোর জেলার সদর উপজেলা থেকে মারুফ ভাই। আর মারুফ ভাই উনি আমাকে বলেছেন এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে পাপ্পু ভাই। আর পাপ্পু ভাই ওনার পাশের এলাকাতেই থাকেন এবং ওনার খুব কাছের একজন বড় ভাই। পাপ্পু ভাইয়ের বয়স যখন 10 কি 12 বছর, তখন ওনার বাড়ির কাছাকাছি একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। মাদ্রাসাটা একটি হাফিজিয়া মাদ্রাসা ছিল, ছোটখাটো একটি মাদ্রাসা। আর মাদ্রাসার পাশেই অনেক মোটা, বহু পুরাতন বড় একটি করই গাছ ছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কোনো সমস্যা হতো না বা হচ্ছিল না। মাদ্রাসায়, বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসায় স্টুডেন্টরা যেভাবে ঘুমিয়ে থাকে, অনেকেরই সেই বিষয়ে ধারণা রয়েছে, কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই আলাদা আলাদা বেড থাকে এবং একজনের পরে আরেকজন বেড পেতে, মানে বেডিং পেতে তারা শুয়ে থাকে, লম্বা লম্বিভাবে সবাই শুয়ে থাকে। এটা কিন্তু অধিকাংশ হাফিজিয়া মাদ্রাসাগুলোতে এরকম আছে। তো উনিও সেভাবেই ঘুমাতেন। এক রাত্রে উনি স্বপ্ন দেখেন যে উনি ওনার বিছানার উপরে বসে আছেন এবং ওনার ডানে বায়ে ওনার যত ছাত্র ভাইয়েরা ছিল প্রত্যেকেই কাফনে মোড়ানো অবস্থায় আছে। তার মানে সবাই মৃত, এবং লাশকে, মানে মৃত লাশকে কবরে রাখার আগে ঠিক যেভাবে কাফনে মোড়ানো থাকে, মাথার সামনে বাঁধা থাকে, পায়ের দিকে বাঁধা থাকে, ঠিক তেমন অবস্থা। ওই মাদ্রাসায় উনি সহ স্টুডেন্ট ছিল 36 জন। তার মানে উনি ওই 35 জনকে মৃত অবস্থায় দেখছিলেন। স্বপ্নের মধ্যে এই দৃশ্য দেখে ওনার ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে ওঠার পরে আরো একটি অদ্ভুত বিষয় নিজের সাথে ঘটা সেটা আবিষ্কার করেন। সেটি হচ্ছে উনি দেখেন যে উনি বিছানার উপরে বসে আছেন। প্রিয় লিসেনার, সাধারণত কি ঘটে, আমরা যদি কোনো দুঃস্বপ্ন দেখি, ঘুম ভেঙে যায়, তখন দেখি আমরা শুয়েই আছি, কিন্তু আমরা যে বসে আছি এটি কিন্তু সচরাচর মানে এটা হয় না। কিন্তু এটি ঘটেছিল। উনি মনে করেছেন উনি দুঃস্বপ্ন দেখেছেন, আর তেমন কিছু চিন্তা করেননি। কিন্তু ওনার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকিয়ে দিচ্ছিল যে আমি বসে আছি কেন, আমি তো স্বপ্নের মধ্যেও বসা ছিলাম। যাই হোক, পরের রাত্রেও উনি একই স্বপ্ন দেখেন, সেম ঘটনা। তৃতীয় রাতেও একই ঘটনা, চতুর্থ রাতেও একই ঘটনা। কিন্তু চতুর্থ রাতে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি খেয়াল করেন যে দূরে একজন স্টুডেন্ট নড়াচড়া করছে। তো উনি দেখেন যে যে স্টুডেন্ট নড়াচড়া করছে তারই বন্ধু। ওই স্টুডেন্ট আবার ওই মাদ্রাসার যিনি শিক্ষক ছিলেন তারই শ্যালক। কিন্তু ঘুম ভাঙার পর পাপ্পু ভাই একটি অদ্ভুত বিষয় শুনতে পান, মানে একটা অদ্ভুত শব্দ ওনার কানে ভেসে আসে। সেটা হচ্ছে মাদ্রাসার বাইরে থেকে, যেই জায়গাটাতে ওই যে বড় কড়ই গাছটি রয়েছে, সেখান থেকে কোনো একটি 8-10 বছর বয়সী বাচ্চার কান্নার শব্দ। মনে হচ্ছে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন পাপ্পু ভাই ওই যে স্টুডেন্টটা, অন্ধকারে তো তাকে চিনতে পারছেন কারণ ডিম লাইটের আলো ছিল, তার নাম ধরে ডেকে বলছেন, এই আমি যেটা শুনছি তুইও কি সেটা শুনছিস? তখন ওই স্টুডেন্ট বলে, হ্যাঁ আমিও তো একই শব্দ শুনছি, এই শব্দে তো আমারও ঘুম ভেঙে গেছে। তখন পাপ্পু ভাই বলেন, পাপ্পু ভাই কিন্তু খুব সাহসী একজন মানুষ ছিলেন। অনেকে থাকে না যে ছোট বয়সে অনেক সাহসী, উনি কিন্তু তেমনই ছিলেন বা এখনো আছেন সেটা। তো উনি বলছেন যে চল যাই,
দেখে আসি কে কান্নাকাটি করছে। তখন ওই ছাত্র ভাইটি বলে, না বাবা আমি যাব না, তুই গেলে তুই যা, আমি এসবের মধ্যে নেই। পাপ্পু ভাই বলে যে আরে কিছু হবে না, চল আমি আছি না। সাহস দিয়ে তাকে সাথে নিয়ে বের হয়ে পড়েন। বের হওয়ার পর ওনারা যখন কড়ই গাছের কাছে গিয়েছেন তখনও কিন্তু কান্নার আওয়াজ ভেসে আসছে। যখন কড়ই গাছের একদম কাছে মানে শেকড়ের কাছে চলে গিয়েছেন তখন ওনারা দুজনই দেখছেন যে কড়ই গাছের অপোজিট পাশ থেকে মানে উল্টা পাশ থেকে, যে পাশটা দেখা যাচ্ছে না, সেখান থেকে 8-10 বছর বয়সী একটি বাচ্চা পাঞ্জাবি পাজামা পরা হেঁটে হেঁটে ওদের কাছে আসলো এবং সে কান্না করছে এবং সে বলল, পাপ্পু আমার জানাজা হয়নি, তোমরা কি আমার জানাজাটা করাবা? এটা বলে সে আবার গাছের যেই দিক থেকে এসেছিল সেই দিকে গিয়ে তাদের দৃষ্টির অদৃশ্য হয়ে যায়। পাপ্পু ভাই তো সাহসী মানুষ ছিলেন, উনি কিন্তু দৌড়ে ওই গাছের উল্টা পাশে চলে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখেন কেউ নেই। কিন্তু ওনার সাথে যে ছাত্র ভাই এসেছেন মানে ওই মাদ্রাসার হুজুরের শ্যালক, সে কিন্তু অত্যন্ত ভীতু, সে শুধু চিৎকার দেওয়াটা বাকি ছিল। তো পাপ্পু ভাই তাড়াতাড়ি এসে তাকে বলে যে এই তুই চিৎকার দিস না, চুপ থাক, চল আমরা গিয়ে শুয়ে পড়ি। ওই বাচ্চাটি কিন্তু এতটাই ভয় পেয়েছিল যে পরের দিন সকালবেলাই সে তার বেডিং পত্র নিয়ে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, পাপ্পু ভাই এর পরের রাত থেকে ওই ভয়ানক স্বপ্নটা না দেখলেও প্রতি রাত্রে ওনার ঘুম ভেঙে যেত। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই কারণে ঘুম ভাঙতো যে ওই যে বাচ্চাটি সে কাঁদতো ওই কড়ই গাছের ওইখান থেকে, আর সেই কান্নার শব্দ পাপ্পু ভাইয়ের কানে ভেসে আসতো। কিন্তু সেই শব্দ ওই মাদ্রাসার অন্য কেউ শুনতো না, শুধু পাপ্পু ভাই শুনতো। শুধু এক রাত্রেই ওই হুজুরের শ্যালক যেই ছাত্র ভাই তিনি শুনতে পেয়েছিলেন। যাই হোক, এর পরের রাত থেকে যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং উনি রাত্রে, বিশেষ করে রাত যখন মধ্যরাত হয়ে যেত, রাত 12টার পর থেকে উনি সহজে ঘুমাতেই পারতেন না, মানে ঘুম আসতো না। ওই বাচ্চার কান্নার শব্দ ওনার মাথার মধ্যে এতটা প্রভাব ফেলতো যে উনি ঘুমাতে পারতেন না। 2-3 রাত এভাবে চলে যাওয়ার পরে উনি সত্যি সত্যি মাদ্রাসা থেকে বের হন। বের হয়ে তিনি ওই কড়ই গাছের কাছে যান এবং গিয়ে সেখানে কাউকে দেখতে পান না, কিন্তু কান্নার আওয়াজ কিন্তু উনি শুনতে পাচ্ছিলেন। তখন তিনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যান, কারণ যাওয়ার আগে উনি অবশ্য অজু করে নিয়েছিলেন। জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যান এবং সামনে একটা লাশ আছে এই চিন্তা করে উনি জানাজার নামাজ পড়ান, কিন্তু সামনে তো কোনো লাশ ছিল না। যখনই জানাজার নামাজ শেষ হয়েছে তখনই গাছের অপর পাশ থেকে ওই বাচ্চাটি আবার পাপ্পু ভাইয়ের সামনে আসে, বলে, পাপ্পু তুমি আমার জানাজা পড়িয়েছ, আমি আর কখনো তোমাকে সহজে দেখা দেব না, কিন্তু আমি তোমার আশেপাশেই থাকবো। এই কথা বলার সাথে সাথে ওই বাচ্চাটি আবারও ওই গাছের পাশে গিয়ে মিলিয়ে যায়। পাপ্পু ভাই সাহস করে সেখানে যান, কিন্তু গিয়ে আর কাউকে দেখতে পান না। পাপ্পু ভাই এই ঘটনাটি তেমন কাউকেই বলেননি যে এমন একটি ঘটনা ঘটেছে, কারণ এই ঘটনার পরে উনি কিন্তু অসুস্থ হননি যে খুব যে ভয় পেয়ে মানুষ শুকিয়ে যায় বা খুব মানে মেন্টালি ট্রমাটাইজড হয়, এরকমটাও হননি, কারণ উনি ছোটবেলা থেকে সাহসী মানুষ ছিলেন। যাই হোক, এরপর থেকে যেটা হয় সেটা হচ্ছে পাপ্পু ভাই ফিল করতেন যে ওনার আশেপাশে কেউ আছে, কিন্তু তেমন সাংঘাতিক কোনো ঘটনা ঘটেনি। কিন্তু একটি ঘটনা না বললেই নয়। এই ঘটনার মাসখানেক পরে মাদ্রাসা যখন কোনো কারণে ছুটি হয়েছিল, ছুটির কোনো এক রাতে উনি যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তার আম্মা যখন পাপ্পু ভাইয়ের ঘরে এসেছে রাতের বেলা ওনার আম্মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠেছেন তখন চিন্তা করেছেন যে পাপ্পু কি ঘুমাচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে মা বাবা কিন্তু সন্তানদের রুমে এসে দেখে যে গায়ের উপর চাদর আছে কিনা, শীত লাগছে কিনা বা গরম লাগছে কিনা, ফ্যান চলছে কিনা, বিভিন্ন বিষয় কিন্তু পিতামাতা এসে রুমের মধ্যে দেখে। ঠিক এই কারণে যখন পাপ্পু ভাইয়ের আম্মা পাপ্পু ভাইয়ের ঘরে এসেছিলেন তখন
উনি প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। কারণ উনি দেখেন যে পাপ্পু ভাই যে বিছানায় শুয়ে আছেন, ওনার পাশেই নীল বা সবুজ টাইপের একটি লম্বা আলো, জাস্ট এই আলোটাই দেখেছিলেন। ওটা যে আসলে কি, ওটা কি কোনো মানুষের অবয়ব কিনা, এই জিনিসটা উনি টের পান না, উনি শুধু আলোটাই দেখেছেন। তো উনি চিৎকার দেওয়ার পরে বাড়ির অন্য সদস্যদেরও ঘুম ভেঙে যায়। তারা আসেন, তারা আসার পরে যখন আহ, সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন যখন এই বিষয়টি খুলে বলেন, তারপরে পাপ্পু ভাই সবাইকে বলেছিলেন যে মাদ্রাসায় এই একটি ঘটনা ঘটেছিল। এরপর থেকে আমি কারো একজনের উপস্থিতি ফিল করি। এবং উনি এখনো লেখাপড়া করছেন, ওনার লেখাপড়া শেষ হয়নি, আর এখনো উনি সেই বাচ্চাটির অস্তিত্ব ওনার আশেপাশে টের পান, কিন্তু সরাসরি ওনার সামনে আসে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ বলছি। আজকে আপনাকে আমি একটা মানে হাসপাতালের ঘটনা বলবো, হাসপাতালের মর্গের একটা ঘটনা। যেই ঘটনাটা আমি আমার একজন নার্স বান্ধবীর কাছে শুনেছিলাম। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মানে সেই হাসপাতালের ঘটনাটায়। হাসপাতালটা ছিল শহরের এক কোণে, মানে একদম পুরাতন একটা হাসপাতাল। হাসপাতালটার নাম আমি উল্লেখ করতেছি না, কারণ অনেকেই হয়তো এটাকে খারাপ চোখে দেখবে। তো সেই হাসপাতালে মানে আইসিইউ আর মর্গে কয়েকজন স্টাফ শুধুমাত্র রাতের ডিউটিতে থাকে, আর বাকি কেউ সেখানে থাকে না। তো আমার যে বান্ধবী মেহজাবিন, সে মানে নতুন সেখানে চলে গেছে, কারণ তার বাড়ি থেকে সেই হাসপাতালটা একটু কাছাকাছি হয়। তো সে নার্সিং শেষ করার পর ভাবলো যে এখানে কয়েকদিন আর কি ইন্টার্ন করবে। যাই হোক, তো রাসেল ভাই, একটা কথা তো আপনি সবসময় জানেন যে নার্সদের একটা বিশেষ একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ১ সপ্তাহ দিনে ডিউটি করা লাগবে আর ১ সপ্তাহ রাত্রে ডিউটি করা লাগবে। তো সেই দিন তার ছিল রাতের ১ম শিফটের আর কি তার ডিউটি। তো হাসপাতাল টা মোটামুটি ঠিকঠাকই ছিল। হাসপাতালের সবাই তাকে একটা কথা বারবার করে বলেছে যে রাত ১২টার পর মর্গের থেকে বা আইসিইউ থেকে বা মানে মানে রাত ১২টার পর এক কথায় যদি কোনো অদ্ভুত রকমের কল আসে, তাহলে সেই কলগুলো যেন মানে ধরে যেন ভালো মতন বিস্তারিত শুনেন। আর অবশ্যই যেন হাসপাতালের লিফটটা ইউজ না করেন। কিন্তু কেউ তাকে কোনো কারণ বলেনি, কেন এটা ইউজ করবে না বা কেন কি হইছে না হইছে, এরকম কোনো কারণ বলে না। শুধু এতটুকুই বলে যে রাত ১২টার পর আপনি কখনোই লিফট ইউজ করবেন না। আর যখন ফোনে কথা বলবেন, কথা বলার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। রোগীর আইডেন্টি ভালোভাবে যাচাই করবেন। যাই হোক, এই কথা বলে তাকে তার যে সিনিয়র আছেন এইগুলা বলে যে তুমি একটু থাকো, আমি একটু মানে রেস্ট নেই, আমি একটু ঘুমাই নেই। তারপর আবার তুমি আমাকে ডেকে দিও, আমি আবার ডিউটি করব, তুমি আবার ঘুমাইও। এরকম বলে উনি আর কি ওর যে সিনিয়র আছে উনি ঘুমায় যায়। রাত বাড়তে থাকে, বাহিরের মানে দৃশ্য ততটাই বেশি ভয়ানক হতে থাকে। কিন্তু সেই দিন আর কি বর্ষার একটা রাত ছিল, বাহিরে মানে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হচ্ছে এবং সে দেখতেছে যে পুরো হাসপাতালটা কেমন যেন একটা নীরবতা পালন করতেছে। রাসেল ভাই, আমি প্রথমেই বলেছি যে শহরের কোণের একটা হাসপাতাল, তো এই হাসপাতালটায় স্বভাবতই রোগী কম থাকে আর কি। তো আমার বান্ধবী যখন আর কি সে ডিউটি করতেছে, ডিউটির একটা সময় হঠাৎ রাত ১টার দিকে একটা মানে আ হাসপাতালের যে পুরনো লাইট থাকে, সেই লাইটটা কয়েক সেকেন্ডের জন্য নিভে যায় এবং আমার যে বান্ধবী মেহজাবিন আছে, সে মানে লাইট ফিরে যখন আসে, তখন দেখে যে রিসিপশনের সামনে ভেজা কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার মুখ একদমই দেখা যাচ্ছে না। মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে আছে। অস্বাভাবিকভাবে সে কাঁপতেছে আর কি। মানে ভয়ে কাঁপতেছে বা কোনো কিছু একটা সমস্যার কারণে সে কাঁপতেছে। তো মেহজাবিন সে এগিয়ে গিয়ে বলেন, "আপনি কি কাউকে খুঁজছেন? আপনার কি কোনো সমস্যা? যদি কোনো সমস্যা থেকে থাকে বলেন, আমি এখানকার দায়িত্বে আছি।" তো ওই মহিলা কিছু বলছে না। শুধু মহিলা
আ ধীরে, ধীরে তার হাতটা তুলে ওই যে হাসপাতালের যে মর্গের জায়গাটা ছিল সেই দিকে ইশারা করে এবং তারপর ফিসফিস করে বলে, "আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে।" তো এটা আর কিছু বলে না। তখন সেই নার্স আমার বান্ধবী সে ভাবে হয়তো কোনো রোগী বা কোনো আত্মীয় তার সেই মর্গে আছে। সে মহিলাকে নিয়ে উম বলে যে, "চলেন দেখি আপনার কে আছে?" তো তার মাথা থেকে এটা আউট হয়ে গেছে যে মানে মর্গের দিকে যাওয়া যাবে না। কিন্তু সে আরকি বললাম না নতুন সবকিছুই তার কাছে নতুন লাগতেছে। সে সবকিছুকে ইজি ভাবতেছে। তো সেই মনে করে সে তার যে মানে মহিলাটাকে নিয়ে মর্গের দিকে হাঁটা শুরু করলো। কিন্তু করিডোরে হাঁটার সময় সে খেয়াল করলো মহিলাটার পা থেকে কোনো শব্দ আসতেছে না। শুধু মেহজাবিন যে হাঁটতেছে তার শব্দই আসতেছে। আর কোনো শব্দই সে পাচ্ছে না। আর মেঝেতে শুধুমাত্র পানির ছোপ, ছোপ দাগ পড়তেছে যেন বৃষ্টিতে ভিজে এসেছে এই মহিলাটা। তো যাই হোক সে ভাবলো যে শরীর ভেজা আছে এইজন্য হয়তো দাগগুলো সেখানে পড়তেছে। এগুলো সবকিছু উপেক্ষা করে সে মর্গের সামনে পৌঁছাতেই দেখলো যে মর্গের সামনে থেকে সেই মহিলাটা একদম উধাও হয়ে গেল। মহিলাটাকে আশেপাশে কোথাও আর সে দেখতে পারতেছে না। তো এটা দেখার পর মেহজাবিন বেশ খানিকটা ভয় পেয়ে চারপাশে ভালো করে খোঁজাখুঁজি করলো। দেখলো যে আসলে কোনো কিছুই পাচ্ছে না। রাসেল ভাই তখন সে আসলে ভয় পায় যে আসলে তাহলে তো মর্গে থাকার কোনো প্রয়োজন নেই। সে তাড়াতাড়ি চলে আসে এইদিকে। তো যখন সে তাড়াতাড়ি চলে আসতে ধরে তখন মানে করিডোরের সামনে হঠাৎ করে সে দেখে যে ওই যে লিফট যে ছিল সেই লিফটটা হঠাৎ করে খুলে যায়। মানে নিজে থেকে খুলে যায়। তখন মেহজাবিন ভাবে যে লিফটে তোরা তাড়াতাড়ি মানে নিচে যাওয়া যাবে। কিন্তু তাকে যে লিফটে মানে চড়তে নিষেধ করছে সেটা তার মাথা থেকে একদম আউট হয়ে যায়। তারপর সে যখন লিফটে মানে ভিতরে ঢুকলো, ঢোকার পর সে দেখে যে ভিতরে একটা স্ট্রেচার, সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। আর সেই স্ট্রেচারটা আ মানে নিজের থেকেই আরকি সবকিছু করতেছে। মানে হঠাৎ করে নিজের থেকেই সে মানে স্ট্রেচারটা বাহিরে বেরিয়ে হয়ে আসতেছে। মানে এটা দেখার পর মেহজাবিন একদম জমে যায়। মানে ওই যে নার্সিং করতেছে এটা একদম ভুলে যায় সে। তারপর দেখতে পারে যে কাপড়ের নিচ থেকে একটা ছোট মেয়ের হাত বের হয়ে আসতেছে। হাতটা ধীরে, ধীরে উপরের দিকে উঠে মানে যেন কাউকে ডাকতেছে। তখন মানে মেহজাবিন কি করবে, কি করবে না করবে মানে এইটা নিয়ে একটা খুব বেশি মানে ইতস্তত হয়ে যায়। এত বেশি আতঙ্কিত হয় তার মানে জীবনের ১ম এরকম একটা সে অভিজ্ঞতা আ তার এরকম দেখতেছে। তারপর আ মানে দেখতে পারে যে ঠিক তখনই লিফটের ভিতর থেকে ভাঙ্গা গলায় একটা শব্দ আসে, "মা, তুমি এসেছো?" এটা মানে শোনার পর মেহজাবিন আতঙ্কিত হয়ে দৌড় দিয়ে দৌড় দিতে চায়। ঠিক তখনই পিছন থেকে কেউ একটা তার হাত মানে ঘাড়ে শক্ত করে ধরে। সে ঘুরে দেখে ওই যে ভদ্রমহিলাকে সে ১ম এ দেখেছিল ভেজা মহিলাটা, সেই মহিলাটাই তার পেছনে দাঁড়িয়ে আছে। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁট কাটা আর মুখের চামড়া আধা, আধা পচে ঝুলে আছে। যেন বিশ্রী একটা গন্ধই পুরা হসপিটালটা ভরে গেছে। মহিলাটা ধীরে, ধীরে বলল, "ও একা থাকতে ভয় পায়। ওর সাথে একজন সঙ্গী দরকার। আপনি কি ওর সাথে থাকবেন?" এই কথাগুলো শোনার পর হঠাৎ করে পুরো হসপিটালটা একদমই অন্ধকার হয়ে যায় এবং আমার বান্ধবী নার্স মেহজাবিন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। তারপর পরদিন সকালবেলা তার যে সিনিয়র ছিল সেই সিনিয়র তাকে খুঁজতে গিয়ে সেই লিফটের সামনে পড়ে থাকতে দেখে অজ্ঞান অবস্থায়। তখন তাকে মানে আ মানে অজ্ঞান থেকে জ্ঞান ফেরানো হয় এবং সে তার গত রাত্রের ঘটনা সবার সঙ্গে শেয়ার করে এবং সবাইকে বলে যে আসলে আমি এখানে আর থাকবো না। এরকম একটা অভিজ্ঞতা আমার জীবনের ১ম হয়েছে। তো এই সবকিছুর পরে সে সেখান থেকে সেই দিনেই ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যায়। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমার নাম রাতুল হাসান। আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে লিখছি। ঘটনায় যাওয়া যাক। বেশ কয়েকদিন ধরে আমি উল্টাপাল্টা স্বপ্নে দেখছি। কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, ফিসফিস করে বলছে,
মরবি, সব মরবি। আরো অনেক অদ্ভুত সব স্বপ্ন তো আছেই। তো একদিন রাত ৩টায় আমি হেডফোন লাগিয়ে জোরে জোরে গানের সাউন্ড এত বেশি ছিল, তারপরও আমি স্পষ্ট শুনতে পারছিলাম যে কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, মরবি, সব মরবি। সেই রাতে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। পরদিন সকালে আমি আমার ফ্যামিলি মেম্বারকে এই ঘটনাটা খুলে বললে সবাই এটা নিয়ে হাসাহাসি করে, এবং সকালে নাস্তা খেয়ে যখন যে যার মতো কাজে বেরিয়ে যায়, কিন্তু আমার দাদি এই ঘটনায় খুব গুরুত্ব সহকারে নেয়। এবং আমার দাদি আমাকে বলে যে, তুই যে স্বপ্নটা দেখেছিস, যে সেটার ব্যাখ্যা আমি না দিতে পারলেও আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই এই ঠিকানায় চলে যা। তো পরদিন দাদির দেওয়া ঠিকানা অনুযায়ী একজন হুজুরের বাড়িতে আমি গেলাম। তারপর আমি হুজুরকে আমার নাম, আমার সমস্যার কথা বললাম। কিন্তু আজব ব্যাপার শাফিন ভাই, ঘটনাটি শোনার পর হুজুর আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বেশ আনইজি ফিল করছিলাম এবং হুজুরকে বললাম যে, হুজুর কি হয়েছে? হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলল, কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে। তবে বাসায় এসে যথারীতি ঘটনা কাউকে আমি বলিনি, অর্থাৎ হুজুরের সাথে যে আমি দেখা করেছি সেই ব্যাপারটা আমি কাউকে বলিনি। কিন্তু আমার দাদি আমাকে গোপনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে, তুই কি তোর সমস্যার কোনো সমাধান পেলি? আমি বললাম, হুজুর আমাকে কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলেছে। দাদি বলল, যা, সমস্যার সমাধান করা দরকার, তুই যাস তাহলে। তো পরদিন সন্ধ্যায় আমি হুজুরের বাড়িতে গেলাম এবং দেখতে পেলাম যে অনেক লম্বা লাইন সেখানে। যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার সিরিয়াল নাম্বারটা অনেক পেছনে। একে একে সবাই তাদের সমস্যার কথা বলে চলে যাচ্ছেন এবং সবশেষে আমার সময় হলো হুজুরের সাথে সাক্ষাৎ করার। এখানে বলে রাখা ভালো শাফিন ভাই, হুজুর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তার আসর বসায়। আমি হুজুরের সাথে ৯টা ২০-এ সাক্ষাৎ করার সুযোগ পাই, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে। তো যথারীতি হুজুর আর কিছু না জিজ্ঞেস করে আমাকে বসতে বললেন মাটিতে এবং ঘরের লাইট অফ করে দিলেন এবং ঘরের ৪ কোণায় ৪টা মোমবাতি জ্বাললেন এবং আমি যেখানে বসেছি সেখানে একটা গোল বৃত্ত আঁকলেন তিনি। আমার মাথার উপরে হাত রেখে ৫ মিনিট কি যেন পড়তে থাকলেন। আমি তখন বেশ ভয় পাচ্ছিলাম, কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন আমি আগে কখনো হইনি। কিন্তু তারপরেও নিজের মনকে শক্ত করে আমি চুপ করে বসে রইলাম, কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই একটা সমাধান করা দরকার। হুজুরের মন্ত্র পড়া শেষ হলে হুজুর আমাকে যা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন শাফিন ভাই, এটা শোনার পরে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হুজুর আমাকে বললেন, আমার উপরে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং যেই স্বপ্নটা আমি দেখছি সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই আমি দেখছি। আমার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমি বললাম, হুজুর কি রকম কালো জাদু? হুজুর আমাকে বললেন, শয়তানকে খুশি করে তোর উপরে কালো জাদু করা হয়েছে। আমি আবারও প্রশ্ন করলাম, হুজুর শয়তানকে খুশি করার মানে বিষয়টা আমি বুঝলাম না। তারপরে হুজুর আমাকে বলল, শয়তানকে খুশি করে শয়তানের নামে একটি নিষ্পাপ শিশুকে বলি দেয়া হয়েছে, আর এই জাদু থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। মাথা কাজ করছিল না আমার, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আর আমার উপরে কার এত ক্ষোভ থাকতে পারে? কি বলবো কিছু বুঝতে না পেরে আমি হুজুরকে বললাম, হুজুর এই কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য কি সত্যি কোনো উপায় আপনার জানা নেই? হুজুর বেশ পাতলা একটা স্বরে বলল, আছে, কিন্তু বিষয়টা খুব কঠিন। আমি বললাম, যতই কঠিন হোক আমি করব। হুজুর বলল যে, শয়তানকে খুশি করে একটা নিষ্পাপ শিশু বলি দিয়ে তোমার নামে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটাতে হলে তোকে ৩টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। এবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
তারপর আমি নিজেকে শক্ত করে আবার হুজুরকে প্রশ্ন করলাম যে, "হুজুর, এটা তো সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। এছাড়া আর কি কোনো অন্য উপায় নেই?" হুজুর বলল যে, "আরেকটি উপায় আছে, কিন্তু সেটা করলে কালো জাদুর প্রভাব পুরোপুরি কাটবে না।" আমি বললাম, "কি সেই উপায়?" হুজুর বললেন যে, "উল্টাকরণ জাদু।" আমি বেশ আগ্রহের সাথে প্রশ্ন করলাম, "উল্টাকরণ জাদুটা আবার কি?" হুজুর বললেন যে, "তার উপরে তোর উপরে জাদু করা হয়েছে, তার জাদুই তার উপরে গিয়ে পড়বে। অর্থাৎ তোর উপরে যে জাদু করেছে তার উপরেই গিয়ে জাদু পড়বে।" এইসব কথা বলে হুজুর আমাকে বললেন, পরশুদিন তার সাথে দেখা করতে এবং সাথে ৫ কেজি মিষ্টি এবং এক জোড়া মোরগ নিয়ে আসতে হবে। এবং এটাও বলে দিলেন যে দামাদামি না করে বিক্রেতা যা চাইবে তাই দিতে হবে। সে যদি একবারে লাখ টাকা চেয়ে বসে তাহলে কিন্তু তোর সেটাই আদায় করতে হবে। সুতরাং বিক্রেতার ব্যাপারে ঠিক থাকতে হবে। সে যেন বুঝে না ফেলে যে তুই সব দাম দিতে রাজি আছিস। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ করে আমি যখন বাসার দিকে যাচ্ছি, তখন আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার ঘাড়ের উপরে হাত রেখে ফিসফিস করে বলছে, "মরবি, সব মরবি। কিচ্ছু করতে পারবে না তোদের এই হুজুর।" আমি এবার প্রচন্ড রকম ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে বাসার দিকে চলে যাই। অর্থাৎ পথে এই কাহিনীটা ঘটে। পথে হুজুরের বাসার থেকে যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন তিনি আবার এমনটা অনুভব করলেন যে কেউ তার কাঁধে হাত রেখেছে এবং তখন কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে যে, "মরবি, তোরা সব মরবি।" এরপরে তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে আমি বাসার সবাইকে এই ঘটনাটা একেবারে সম্পূর্ণ বলি। কারণ তখন আমার খুব অসহায় লাগছিল নিজেকে। ১ম এ কেউ আমার কথা বিশ্বাস করতে না চাইলেও আমার দাদির কথায় আমার বাবা আমার কথাটা একটু বিশ্বাস করেন এবং আমাকে বলেন যে, "ঠিক আছে, তোর সঙ্গে আমি পরশুদিন ওই হুজুরের কাছে যাব।" তো আমি হুজুরের কথা মতন ৫ কেজি মিষ্টি আর ১ জোড়া মোরগ একদামে কিনলাম। পরশুদিন আমি আর আমার বাবা আমরা ২ জন মিলে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেলাম হাদিয়া সাথে নিয়ে। কিন্তু গিয়ে একদম অবাক হয়ে গেলাম। সেদিন এত লোক দেখলাম, কিন্তু আজ হুজুরের ঘরে একটি লোকও নেই, আমি আর বাবা ছাড়া। আমি হুজুরকে কৌতূহলী বসে প্রশ্ন করলাম যে, "হুজুর, আজ আপনার ঘর এত ফাঁকা কেন?" হুজুর বললেন যে, "শনিবার এবং মঙ্গলবার আমি রোগী দেখি না। আজ তোর সমস্যার সমাধান করব, এজন্যই তোকে আজ ডাক ডাক দিলাম।" এরপর আমার বাবা হুজুরকে প্রশ্ন করলেন যে, "আপনি এসব কি শুরু করেছেন আমার ছেলের সাথে?" এরপর হুজুর আমার বাবার নাম ধরে ডাকলেন এবং আ আশ্চর্যজনক ব্যাপার, হুজুর আমার বাবার নাম জানল কি করে? এরপরে বাবা চুপ করে বসলেন। কারণ তিনিও ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে কোত্থেকে যেন ২ জন লোক এসে হুজুরের সাথে দাঁড়ালো। বাবা জিজ্ঞাসা করলেন যে, "এরা কারা?" হুজুর বলল, "আজকে এই ২ জন আমাকে সাহায্য করবে।" এরপর হুজুর আমার কাছে সেই হাদিয়া আ এবং সেই জিনিসগুলো দুটো চায়। অর্থাৎ মিষ্টি এবং মোরগ ১ জোড়া। এরপর যথারীতি হুজুর রুমের সব লাইট অফ করে দেয় এবং ঘরের ৪ কোণে ৪টা মোমবাতি জ্বালায় এবং গোল করে বৃত্তের মতো করে আমাকে বসতে বলেন। হুজুর ওই ২ সঙ্গীকে অন্য রুম থেকে কি যেন আনতে বলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাদের হাত কালো কুচকুচে। আ ১ বোতল তেল আছে তাদের হাতে। হুজুর সেই তেলের মধ্যে ৫ মিনিট কি যেন দোয়া মন্ত্র পড়ে ফুঁ দিলেন এবং আমার সামনে আগুন জ্বালালেন। এরপর হুজুর আমার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলেন। এরপর আমার আর কোনো কিছু মনে নেই। বাকিটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। তো বাবার মতোই আমি বলার চেষ্টা করছি। বাবা বললেন, "তুই যখন অজ্ঞান হয়ে গিয়েছিলি তখন তোর ভেতর থেকে অন্য একজন কথা বলছিল।" হুজুর ওকে প্রশ্ন করল যে, "কে তুই? কে তোকে পাঠিয়েছে? আর এরপর কেন এর উপরে ভর করেছিস?" আমার মধ্যে থেকে ওই শয়তান জিন বলছিল, "আমি ওকে ছাড়ব না। ওকে আমি মেরেই ছাড়ব।" তারপরও হুজুর ওই কালো মন্ত্র পড়া তেল আমার সামনে জ্বালিয়ে রাখা আগুনের মধ্যে ছেটাতেই আমি মানে আমার মধ্যে থাকা শয়তান জিনটা চিৎকার করে ওঠে এবং হুজুর বলল, "যাবি কিনা বল?"
এরপর জিনটার উপরে আরো অত্যাচার করা হলো। এক পর্যায়ে জিনটা আমার দেহ থেকে বের হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সে বলে যে তাজা রক্ত চাই। এরপর হাদিয়া হিসেবে আনা একজোড়া মোরগ জবাই করে জিনকে সে তাজা রক্ত দেয়া হয়। এখানে শফিন ভাই, জিনটাকে বোকা বানানো হয়েছে। জিনটা ভেবেছে সে আমার তাজা রক্ত পেয়েছে, তাই সে চলে যেতে রাজিও হয় এবং হুজুর বলে, তোকে যে পাঠিয়েছে তুই তার উপর গিয়ে ভর করবি। শফিন ভাই, জিন দ্বারা আমাকে কালো জাদু করা হয়েছিল এবং এই উল্টিকরণ জাদুর মাধ্যমে ওই জিন দ্বারাই ওই ব্যক্তির উপরে জাদু করা হয়েছে যে আমার উপরে করেছিল। যেহেতু শফিন ভাই জাদুটা রক্ত দিয়ে করা হয়েছিল, তাই রক্তের বিনিময়ে রক্ত দিয়েই জাদুটা উল্টাকরণ করা হয়েছে এবং ওই ব্যক্তির উপর এই কালো জাদুর প্রভাব গিয়ে পড়েছে। সে এখন চাইলেও এই জাদু আর উল্টাতে পারবে না। এই জাদু শেষ করতে হলে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। হুজুর আমাকে 2টা তাবিজ দেন এবং বলেন যে সবসময় পরে রাখতে সেই তাবিজগুলো। ওই মন্ত্র পড়া কালো তেলটা তিনি আমাকে দেন এবং বলেন প্রতিদিন গোসলের আগে মাখতে। এবং বাবা হুজুরকে তখন জিজ্ঞাসা করেন যে হুজুর, উল্টাকরণ জাদু কি সম্পন্ন হয়েছে? হুজুর বললেন যে হ্যাঁ, এখন তোর ছেলে বিপদমুক্ত। তারপর বাবা আমাকে নিয়ে খুব দ্রুত রিকশায় নিয়ে বাসায় ফিরে আসেন, কারণ তখনও কিন্তু আমি অজ্ঞান ছিলাম এবং বাবা প্রচন্ড রকম ভয় পেয়েছিলেন। বাসায় এসে বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। এরপরে শাফিন ভাই, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আমি এখনো ওই তাবিজ 2টো পড়ে থাকি। ওই তেলটা লাগানোর পর গোসল করলে গোসলের পানি কুচকুচে কালো বের হয়, যেমন মনে হয় জাদুর প্রভাব ধুয়ে যাচ্ছে। অর্থাৎ ওই তেলটা গোসলের সময় ব্যবহার করলে তিনি গোসল করার পর তার গা থেকে যে পানিটা পড়ে সেটা দেখে তার মনে হয় যে কালো কুচকুচে কিছু পড়ে যাচ্ছে সেটার সাথে, অর্থাৎ সে জাদুর প্রভাব পড়ছে, এমনটাই তিনি বলছেন। এটা আমার জীবনের সত্য ঘটনা। অনুরোধ করব পড়ে শোনানোর জন্য। আর কালো জাদু বিষয়টা যে কতটা খারাপ সেটা আমার পরিবারই জানে। আমার কন্ট্রাক্ট নাম্বার প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি কিন্তু ছোট্ট, কিন্তু ছোট্ট ঘটনার মধ্যেও যে রক্ত হিম করা ব্যাপার থাকতে পারে তা আপনারা এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন খুলনার সাগর ভাই। তার বাড়ি দক্ষিণ টুটপাড়া তালতলা এলাকায়। ঘটনাটি তার দাদার সাথে ঘটেছিল 2016 সালে। তিনি মানে সাগর ভাইয়ের দাদা সরকারি চাকরিজীবী ছিলেন এবং সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে তালতলা হসপিটালের পেছনে একটি সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। আর দাদা ওই কোয়ার্টারে থাকার কারণে সাগর ভাইরাও সেখানে বসবাস করতেন। এটি অনেক পুরাতন একটি কোয়ার্টার। এই কোয়ার্টারের মধ্যে কিন্তু পুকুর রয়েছে, নিম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সাগর ভাইরা যেই ঘরটাতে থাকতেন ওনার দাদার সাথে, ওই ঘরটার পাশেই রয়েছে একটা বিশাল জাম গাছ আর নিম গাছ, পুকুর এগুলোও কিন্তু পাশেই ছিল। সেখানে আরো থাকার জায়গা ছিল, কারণ কোয়ার্টার তো আসলে আরো অনেকেই সেখানে থাকেন। তো যাই হোক, ঘটনাটি যেই রাত্রে ঘটে তখন সময়টা ছিল শীতকাল, যদিও এতটা শীত তখনও পড়েনি। ওই রাতে কোনো এক কারণে সাগর ভাইয়ের দাদার ঘুম আসছিল না। তখন তিনি চিন্তা করেন যে বাহির থেকে একটু হেঁটে আসি। সেই চিন্তা করে হালকা শীতের মধ্যে আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে তিনি পুকুর পাড় দিয়ে কমেন্ট ও শেয়ার করে হাঁটাহাঁটি করে আমাদের সাথে থাকুন। যে জাম গাছটা পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো দীর্ঘদিন ধরে এখানে বিদায় সেখানে নিচ্ছি। থাকার সুবাদে আসসালামু আলাইকুম। কখনোই কিন্তু
কোনো প্যারানর্মাল বিষয় তাদের সামনে সেভাবে দৃষ্টিগোচর হয়নি। তাই এই জাম গাছটি যে তার একটা ভয়ানক প্রাণ সংহারী উপকরণ হতে পারে এটি তিনি কখনোই চিন্তা করেননি। তিনি জাম গাছটির নিচে বসেন। কয়েক মিনিট বসার পর উনি ফিল করেন ওনার ঘুম আসছে এবং ঘুমে ওনার দু চোখ ভেঙে আসছে। এমন একটি অবস্থা হয় যে ঘুমে ওনার চোখ বন্ধ হয়ে গেছে এবং কোনো মতে উনি চোখ খুলে রাখতে পারছেন। তখন উনি চিন্তা করেন যে যেহেতু ঘুম চলে আসছে আমি এখনই ঘরে চলে যাই। এমন সময় তিনি ফিল করেন ছোট্ট দুটি হাত, নরম তুলতুলে হাত, ঠিক বাচ্চাদের মতো হাত। এই হাত দুটি ওনার পেছন থেকে ওনার গলা জড়িয়ে ধরছে। উনি প্রথমে চিন্তা করেন যে এটি কার হাত হতে পারে। তিনি চিন্তা করেন হয়তো বা পাশের বাসার কোনো বাচ্চার হাত হবে। ওনার হাতে কিন্তু আবার ঘড়ি ছিল। তিনি ওই অবস্থাতেই দেখেন যে তখন রাত বাজে প্রায় 2টো। তখন ওনার চিন্তা মাথায় আসে যে আসলেই ঘটনাটা কি। কারণ রাত 2টোর সময় কোনো একটা বাচ্চা এভাবে বাইরে থাকবে, তারপর আবার শীতকালে। বড় মানুষই তো এখন বাইরে থাকে না। আমার না হয় ঘুম আসছিল না, এই কারণে আমি বাইরে বের হয়েছি, কিন্তু এত রাত্রে কোনো একটা বাচ্চা আমার পেছনে এবং আমার গলা জড়িয়ে, মানে গলাটা জড়িয়ে মাথায় উঠতে চাচ্ছে, ঘটনাটা কি? তখন তিনি যে কাজটি করেন, ওই বাচ্চাটির 2 হাত ছাড়িয়ে দিয়ে তিনি ঘুরে তাকানোর চেষ্টা করেন। কিন্তু সাগর ভাইয়ের দাদা কোনোভাবেই ওই বাচ্চার হাত খুলতে পারছিলেন না। তিনি আরো ফিল করেন কিছুক্ষণ আগে যে নরম তুলতুলে হাত মনে হচ্ছিল, এই হাত দুটি কিন্তু এখন ওরকম তুলতুলে মনে হচ্ছে না, বেশ রুক্ষ মনে হচ্ছে, শক্ত মনে হচ্ছে। তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন, কিন্তু এদিকে ওই বাচ্চাটি ওনার কাঁধ বেয়ে ঘাড়ে উঠে বসেছে এবং উঠে বসে 2 পা ওনার 2 কাঁধের উপর দিয়ে নামিয়ে দিয়ে ওনার গলাটা 2 পা দিয়ে অনেকটা চাপ দিয়ে ধরেছে। সাগর ভাইয়ের দাদা কোনোভাবেই তাকে কাঁধ থেকে নামাতে পারছিলেন না। ধস্তাধস্তির এক পর্যায়ে সাগর ভাইয়ের দাদা ওই বাচ্চারূপী পিশাচকে ঘাট থেকে নামাতে সক্ষম হন। তখন ওই পিশাচটি পেছন থেকেই বলে ওঠে, আজকে তো বেঁচে গেলি, আমি আবার আসবো তোর কাছে, দেখি তখন তুই কিভাবে রক্ষা পাস। তিনি কিন্তু অন্ধকারের মধ্যে ওই বাচ্চার চেহারা ভালো করে দেখেননি, তবে এতটুকু উনি দেখতে পেয়েছেন ওই বাচ্চাটি দৌড় দিয়ে পাশে থাকা পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়ে ডুবে চলে গেল। তিনি অনেক ভয় পেয়েছিলেন। তিনি ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে আসার পর উনি সবাইকে ঘটনাটি খুলে বলেন। বাড়ির অন্য সদস্যরাও বাইরে বের হয়ে আসেন। স্বাভাবিকভাবেই ওনারা কাউকে দেখতে পান না। ওই দিনের পর থেকে, মানে ওই রাতের পর থেকে সাগর ভাইয়ের দাদা আস্তে 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 অসুস্থ হতে থাকেন। মানে অসুস্থতা যে খুব দ্রুত হয়েছেন বিষয়টা এমন নয়, আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন এবং উনি প্রতি রাত্রেই ওই বাচ্চাটাকে স্বপ্নে দেখতেন। উনি স্বপ্নে দেখতেন যে ওই বাচ্চাটি তাকে টেনে হিচড়ে ওই পুকুরটির মধ্যে নিয়ে যাচ্ছে এবং ডুবিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে প্রতি রাত্রি উনি স্বপ্ন দেখতেন। বিভিন্নভাবে উনি ঝাড়ফুঁক করার চেষ্টা করেছিলেন নিজেকে, কিন্তু তেমন কোনো কাজ হয়নি। মাত্র 2 মাসের মধ্যে খুবই অসুস্থ হয়ে সাগর ভাইয়ের দাদা ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনি মারা যাওয়ার পর সাগর ভাইয়ের পরিবার তারা ওই কোয়ার্টারটি ছেড়ে দেন।
ওনাদের নতুন বাড়িতে ওনারা চলে আসেন। পুরনো সেই কোয়ার্টার বিল্ডিং, পুকুর, জাম গাছ, নিম গাছ সবকিছুই কিন্তু আছে। শুধু সাগর ভাইয়ের দাদা আর ওনাদের মধ্যে নেই। প্রিয় লিসেনার্স, এমন ঘটনা যদি আমাদের সাথে ঘটে যে রাতের বেলা আমরা হাঁটছি বা কোথাও বসে আছি বা নদীর পাড়ে বসে আছি বা পুকুর পাড়ে বসে আছি বা কোনো একটি নির্জন পার্কে বসে আছি, হঠাৎ পেছন থেকে কেউ আমাদেরকে গলা জড়িয়ে ধরল, আর সেটি যদি হয় বাচ্চাদের হাত, আর তারপর যদি আস্তে আস্তে গলা চেপে ধরার চেষ্টা করে এবং মেরে ফেলার চেষ্টা করে এবং কোনোভাবেই যদি আমরা তাকে ঘাট থেকে নামাতে না পারি, তাহলে কি অবস্থা হতে পারে আমাদের সাথে? আরিফ ভাইয়ের ওনারা যখন স্কুলে পড়তেন তখন ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, ওনার নাম ছিল বাবু। ছেলেটা নাকি ছোটবেলা থেকে খুব চটপটে ছিল। তো সে নাকি 7-8 থাকতেই ওর একটা বাজে অভ্যাস দাঁড়ায়, যে মানে হয়ে দাঁড়ায় যে সে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য অনেক লেগে পড়ে ওঠে এবং সে বিভিন্ন জায়গায় যায়, অনেকের সাথে কথাবার্তা বলে কিন্তু কোনো সমাধান পায় না। তো কোনো একটা মাধ্যমে এক পুরোহিতের সন্ধান সে পায় এবং পুরোহিতের মাধ্যমে সে টানা 3-4 মাস এরকম চর্চার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক শিখে ফেলে এবং ওর যে বন্ধু বান্ধব ছিল মানে আরিফ ভাই সহ ওদেরকেও মানে সে বলে যে তোরাও আমার কাছে ব্ল্যাক ম্যাজিক শিখলে আসিস, আমি তো শিখাই দিব। কিন্তু আরিফ ভাইরা নাকি একটু ভয় পেত। তবে ওর ঘনিষ্ঠ বন্ধু থেকে উনি নাকি একটু বেশি চলাফেরা করতো তার সাথে। কিন্তু সেই বাবু উনি কিন্তু বন্ধু বান্ধবদের কারো কোনো ক্ষতি এরকম করতো না। তো যাই হোক, এরকম কোনো এক শুক্রবারে তসলিম সাহেবকে বাবু ভাইদের মানে তসলিম সাহেবকে এবং ওই সেই বাবুকে ওনাদের দাওয়াত দেওয়া হয় আরিফ ভাইদের বাসায়। কোনো একটা অনুষ্ঠান হয়তো ছিল সেদিন। তো খাবার টেবিলে তসলিম সাহেব এবং বাবু এবং আরিফ ভাই ওনারা একসাথে বসেন। তো বসার একটা পর্যায়ে অনেকক্ষণ ধরে তসলিম সাহেব সেই বাবু যেই ফ্রেন্ড ছিল ওনার, এই তো আরিফ ভাইয়ের ওই ফ্রেন্ডের দিকে তাকায় আছে অনেকক্ষণ ধরে এবং একটা পর্যায়ে উনি আরিফ ভাইকে বলতেছে যে নাতি, আমি এখন খাবো না, আমি আমার বাসায় চলে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করো এবং তুমি আমার খাওয়াটা মানে নিয়ে এসো আমার বাসায়। তো এটা বলার পর তসলিম সাহেব ওনার বাসায় চলে যায়। তো বাবুরও এদিক দিয়ে খাওয়া দাওয়া করে চলে যায় এবং পরে আরিফ ভাই উনি ওনার তসলিম হুজুরের খাওয়ার নিয়ে তারপর ওনার বাসায় যায়। তো তসলিম হুজুর বলতেছে যে তোমার আব্বা আমাকে ডেকে আনো, একটু আমি কথা বলবো। তো একটা পর্যায়ে সেই তসলিম সাহেব বলতেছে আরিফ ভাইকে উদ্দেশ্য করে যে এই ছেলেটা যে দেখাইলা তোমার বন্ধু, তার সাথে তুমি একটু চলাফেরা কম করবা, ছেলেটা সুবিধার না, উল্টাপাল্টা অনেক কাজ করে। আর তসলিম সাহেব আরিফ ভাইয়ের আব্বা মাকেও বলে দেয় যে ওকে একটু সাবধানে রাখবেন এবং ওই ছেলেটার সাথে যেন চলাফেরা না করে একটু দেখবেন। তো এটা বলার পর সেই আরিফ ভাই নাকি বেশ কয়েকদিন এরকম বাবু যিনি ছিল ওনার সাথে দেখা সাক্ষাৎ করে না, কথাও বলে না। কিন্তু যেহেতু ওনাদের ঘনিষ্ঠ বন্ধু, একটা পর্যায়ে ওনাদের আবার মানে কথাবার্তা শুরু হয়। তো একদিন স্কুলে দেখতেছে যে প্রায় 7-8 দিন হয়ে গেছে বাবু উনি আসতেছেন স্কুলে। তো আরিফ ভাই এবং ওনারা কয়েকজন বন্ধু বান্ধব ওনারা মিলে তো ওনারা বাবু ভাইয়ের বাসায় যায় এবং বাসায় যখন ঢুকতে যাবে তখন দেখতেছে বেশ মানে একটু ভিড়, ওনার বাসা ঢুকতে দেখতেছে বাবু ভাইয়ের বাসায় বেশ ভিড়। তো ভিড় ঠেলে ওনারা যায়, তো গিয়ে দেখতেছে যে প্রথম রুমটাতেই খাটের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে বাবু ভাইয়ের আম্মা এবং চারপাশে যারা ছিল ওরা পানি ছিটাচ্ছে যাতে সেন্স আসে এবং ভিতরের থেকে কান্নার আওয়াজ আসতেছিল। ভিতরে গিয়ে দেখতেছে যে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে এবং ঠিক তার পাশেই বাবু উনি সাদা কাপড় মোড়ানো অবস্থায় খাটের মধ্যে বসে আছে এবং ওনার বাবা যখন আরিফ ভাইদের দেখলো বলতেছে যে বাবা তোমরা এখান থেকে চলে যাও, তোমরা বন্ধু বান্ধব যারা আছে চলে যাও, আমার ছেলেটা খুব খারাপ অবস্থায় আছে, তোমরা এখানে থাইকো না। যখন উনি খুব রিকোয়েস্ট করতেছিল তখন নাকি আরিফ ভাই এবং বন্ধু বান্ধব যারা গেছিল ওই বাসা থেকে বের হয়ে যাবে এবং সেই মুহূর্তে বাবু ভাইয়ের খালু ছিল, ওনার সাথে হঠাৎ করে কথা হয়। তো সেই আরিফ ভাই এবং ওনার বন্ধুরা জিজ্ঞেস করতেছে সেই খালুকে যে কি হয়েছে, বাবুর কি হয়েছে, সে স্কুলে আসে না কেন? তো বলতেছে কিছু বলতে পারবো না, আজকে সকাল থেকে ওর অবস্থা বেশ খারাপ। ও হঠাৎ করে দেখতেছি যে নিজে থেকে সাদা কাপড় মোড়ায় বসে আছে এবং ওর মা ওকে ধরতে গেছিল এবং ধরতে গিয়ে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং উনি অজ্ঞান হয়ে যায়। পরে আমরা যখন বাবুর কাছে যাই গিয়ে দেখি যে ওর শরীরে মানে কারেন্ট ধরলে যেরকম মানে যেরকম ফিল হয় এরকম মনে হচ্ছে শরীরে কিছু একটা হয়েছে এবং ওর কিনারে কেউ যেতে পারতেছে না এবং ও স্থির হয়ে বসে আছে।
তো এগুলো ঘটার পরে তো তখন ওরা বলে যে মানে আরিফ ভাই বলে যে আপনার এক কাজ করেন আঙ্কেল, একটু হুজুর দেখান, দেখেন খুব উপকার হয় নাকি। তখন সেই খালু বলতেছে ঠিক আছে আমরা দেখি কি করা যায়, তোমরা বাসা চলে যাও, এখানে থাইকো না, যেহেতু ও অসুস্থ। তো আরিফ ভাই বলে যে ওনা নাকি পরে বাসায় এসে পড়ে। তো বাসায় এসে পড়ার পরে আরিফ ভাই নাকি উনি বেশ অসুস্থ হয়ে যায়, ওনার জ্বর এবং বমি। তো এদিকে যেহেতু সারাদিন জ্বর বমি, তো আরিফ ভাইয়ের আম্মা ভাবতেছে যে যেহেতু পড়তালায় তসলিম সাহেব থাকে, তসলিম হুজুর থাকে, তো ওনার থেকে একটু পরা পানি নিয়ে আসবে। তো পরা পানি আনতে যাবে, তো তসলিম সাহেব আবার আরিফ ভাইকে খুব পছন্দ করতো, মানে নিজের আপন নাতির মতো এরকম উনি টেক কেয়ার করতো। তো যা হোক, তো তসলিম সাহেব বলে ঠিক আছে আমি বাসায় আসতেছি, পরা পানি এসে ওকে খাওয়াবো, আমি একটু ঝাড়ফুঁক দিয়ে যাবো। তখন তসলিম সাহেব বাসায় আসে, আসার পর আরিফ ভাইকে বলতেছে যে তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেলে কেন নাদি, তোমার কি হয়েছে? তো সে আরিফ ভাই বলতেছে যে কিছু হয় নাই। তখন তসলিম সাহেব বলতেছে যে নিশ্চয়ই তুমি তোমার সেই বন্ধুর বাসায় গেছিলা, তোমার তো লক্ষণ আমি ভালো দেখতেছি না, তোমার শরীর দেখে বোঝা যাচ্ছে যে তোমাকে খারাপ কিছু তোমাকে টাচ করছে। তখন আরিফ ভাই বলতেছে হ্যাঁ আমি তো এরকম আমার বন্ধুর বাসায় গেছিলাম, তো আসলে আমি কিভাবে কি হলো আমি কিছু বুঝতে পারলাম না। তো এটা বলার পরে তারপরে সেই তসলিম হুজুর ওনার বন্ধুজিনকে ডাকে। তো বন্ধুজিনটা বলতেছে যে দেখো যেটাই করবেন সাবধানে করবেন, আশা করি খুব একটা বেশি সমস্যা হবে না, কিন্তু পয়সাটা সাথে রাখবেন, পয়সাটা অনেক কাজে আসবে। তো তখন সেই তসলিম সাহেব আরিফ ভাইকে বলে যে ঠিক আছে তোমার সুস্থ তুমি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর তোমার বন্ধু যে বাবু, ওর যে এত সমস্যা, ও কোথায় থাকে আমাকে অ্যাড্রেসটা দেওয়া মানে ঠিকানাটা দিবা তো। তো ঠিকানা নেয়। পরের দিন সেই তসলিম সাহেব উনি সেই বাবুদের বাসায় যায়, এবং যাওয়ার পর বাবুর ফ্যামিলির সাথেও পরিচয় দিয়ে কথাবার্তা বলে এবং বলে যে ঠিক আছে বাবুর যেহেতু এরকম সমস্যা শুনলাম, তো আমি একটু ওর সাথে দেখা সাক্ষাৎ করবো, দেখি কি হয়। তখন তসলিম সাহেব এরকম সেই বাবুদের বাসায় যায় এবং বাবুর রুমে ঢুকে, এবং রুমে ঢোকার পর ও সে খুব বাজে একটা গন্ধ পাচ্ছিল। তো গন্ধ পাওয়ার পর উনি সবার প্রথমে গিয়ে বাবুর গায়ে ওনার যে পয়সাটা আছে সেই পয়সাটা বাবুর গায়ে ছিটে মানে ঢিল মারে আর কি। তো ঢিল মারে একটা পর্যায়ে বাবু হঠাৎ করে বলতেছে বাবুর ভিতরে একটা ভয় আসতেছিল, বলতেছে যে তুই এখানে আসলি কেন, তোর কি সমস্যা, আমার এখানে কেন আসলি, তোর নাতিকে তো আমি শেষ করে দিয়েছিলাম, প্রায় অল্পের জন্য পারলাম না। তখন এটা শোনার পরে তসলিম সাহেব বলতেছে যে তুই একটু ঠান্ডা হয়ে বসে থাক, আমি মানে ঠান্ডায় বসে থাক, আমি দেখতেছি তোর কি হয়েছে, তোর এত সাহস বাড়লো কি হবে। তখন সেই বাবু ভাইয়ের ভিতরে যে জিনটা আসর করছিল সে বলতেছে যে আমাকে এখান থেকে সরাইতে পারবি না, তোর কোনো মানে ক্ষতি করবো না, তুই এখান থেকে চলে যা। আর খুব গালাগালি করতেছিল সেই তসলিম সাহেবকে। তখন তসলিম সাহেব বলে যে বেশি কথা বলিস না, আমি দেখি তোর কি হয়েছে। এটা বলতেই বাবুর মাথায় নাকি পয়সাটা ধরে রাখতেছিল অনেকক্ষণ, তখন নাকি সেই জিনটা খুব কান্নাকাটি করতেছিল। কান্নাকাটি করতে করতে বলতেছে যে আমাকে আমার বেশি ক্ষতি করিস না, পয়সাটা সরায় ফেল। তখন সেই হুজুর বলতেছে যে তুই কেন আসলি, কি কারণ আসলে এটা আমাকে জানাবি। তখন সেই বন্ধু জিন তসলিম সাহেবের কানে কানে বলতেছে যে বিসমিল্লাহ করে সবকিছু শুরু করবেন, দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। তো সেই মুহূর্তে নাকি সেই জিন বলতেছে যে দেখেন আমাকে যে এখানে আনছে সে অনেক খারাপ একটা লোক, এবং আমি বাবুর ভিতরে ঢুকে গেছি, আমি সহজে বের হতে পারবো না। তখন সেই তসলিম সাহেব বলতেছে সেই জিনটাকে যে তুই কোথা থেকে আসছিস, বলতেছে যে আমাকে এক হিন্দু পুরোহিত এখানে আনছে, আপনি পুরোহিতের কাছে যান। তখন সেই পুরোহিতের নাম জিজ্ঞেস করে কিন্তু নাম বলতে পারে না। সে বলতেছে যে বাবু একমাত্র এই হিন্দু পুরোহিতের নাম বলতে পারবে, আমি কিছুই বলতে পারবো না। কিন্তু আমি যেই জিন, সেই জিনের পূজা করতো সেই পুরোহিত, তো এটা বলতে না বলতেই তখন সেই জিনটা নাকি আবার খুব কান্নাকাটি করতেছিল, কারণ সেই বাবু যে ওনার মাথায় পয়সা দেওয়া ছিল একটা। তখন সেই জিনটা একটা পর্যায়ে বলতেছে যে আমি একটা শর্তে চলে যাব, কিন্তু সমস্যাটা হচ্ছে যে বাবুর শরীরে যে রক্ত আছে তার 20% আমি খেয়ে ফেলছি, এবং এটা ওর নামে একটা বলি দেওয়া হয়েছে, সেই পুরোহিত বলি দিছে এবং সেই কারণে আমি খেয়ে ফেলছি। তখন সেই জিনের কাছে পুরো ঘটনা জানতে যে আসলে কি হয়েছে। তখন সেই জিন বলে যে দেখেন আমি তো আমার জায়গায় ছিলাম, কিন্তু এই বাবু ছেলেটা যেটা করছে সে ব্ল্যাক ম্যাজিক শেখার মানে কালো জাদু শেখার জন্য পুরোহিতের কাছে গেছিল। তো পুরোহিতটা একটু খারাপ ধরনের ছিল, সে এই বাবুকে কোনো একটা কারণে ব্যবহার করছে, এবং ব্যবহার করার পরে আমাকে সেই বাবুর শরীরে ঢুকাই দিছে, আমি এখন সেই শরীর থেকে বের হতে পারতেছি না। তো আপনাকে পুরোহিতের কাছে যান, পুরোহিতের সমস্যার সমাধান করে দিবে। তখন
সেই জিনটা বলে যে ঠিক আছে আপনি পয়সাটা কিছুক্ষণের জন্য সরান, বাবুই বলে দিবে সেই পুরোহিত কোথায় থাকে। তো সেই বন্ধু জিন আবার তসলিম সাহেবকে বলতেছে যে ঠিক আছে হুজুর আপনি পয়সাটা সরান, এই জিন এখান থেকে বের হতে পারবে না, আমি ওকে দেখতেছি, আপনি আগে বাবুর থেকে ঠিকানাটা জেনে নেন কোথায় সেই পুরোহিত থাকে। তো এটা বলার পরে সেই বাবুর কিছুক্ষণের মধ্যে সেন্স আসে পয়সাটা সরানোর পরে, এবং বাবুকে জিজ্ঞেস করা হয়, বাবু তো রাজি হচ্ছিল না বলার জন্য। পরে সেই তসলিম সাহেব বলে তুমি বলো, যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি বলো যে কীভাবে কী ঘটনা ঘটছে। বাবু এক কথা বলে যে সেই পুরোহিত কোন এক মন্দিরের কথা বলে যে সেখানে থাকে, সেখানে গেলেই আপনি সব কিছু জানতে পারবেন। তখন যেটা করা হয় সেই মুহূর্তে নাকি বাসার যে লোকটা ছিল সেই পুরোহিতকে নাকি সেখানে মানে অনেক কি এরকম নিয়ে আসে এবং খুব মারধর করে বাসায়। তো সেই তসলিম সাহেব বলে মারধর করা দরকার নেই, সেই পুরোহিতের সাথে আমি একটু কথা বলবো, ওর সাথে ওকে সামনে আনেন। তখন সেই পুরোহিতকে পুরো ঘটনা বলে যে তুমি এই কাজটা কেন করলা, তুমি তো এই ছেলেটা তোমার কাছে কালো জাদু শিখতে গেছিল, বাচ্চা ছেলে কেন কালো জাদু শিখতে গেলা, তুমিও তো ভালো থাকতে পারতা। তখন সেই পুরোহিত বলতেছে যে দেখেন আমি একটা বাজে কাজে ছেলেটাকে ব্যবহার করছি, আমি একজনকে পূজা করতাম, এক নরপিশাচকে পূজা করতাম। তো সেই পূজা করার কারণে সেই নরপিশাচের একটা মানে যুবক ছেলে চাইছিল যাকে বলি দিতে হবে। তো আমি ভাবছিলাম যে এই বাবুকে আমি কোনো রকম বলি দিব আস্তে আস্তে, মানে বলি দিয়ে ওকে শেষ করবো, কারণ একভাবে মানে এক কোপে বা মানে জবাই করে তার বলি দিয়ে এরকম যাবে না, এর জন্য আমি একটা জিনের খারাপ জিনের মাধ্যমে ওকে শেষ করতে চাইছিলাম। তখন সে তসলিম সাহেব বলতেছে যে দেখো এখন কিভাবে কি সমস্যার সমাধান করবা সমাধান করো, এই ছেলেটাকে বাঁচতে দাও। তখন তসলিম সাহেব অনেক বলার পরে সে পুরোহিত বলতেছে যেটা ওকে তো বাঁচানো সম্ভব হবে না, ওকে বাঁচাইতে মানে ওকে যেটা করতে হবে যে এখানে ঘরে 3টা তাবিজ আছে, এই তাবিজটা কোথায় রাখা হয়েছে সেটা আবার এই খারাপ জিনটা জানে, সে যদি সেই তাবিজগুলা সন্ধান দিতে পারে তাহলে ওকে হয়তো এই বাবুকে বাঁচানো যাবে। তখন সেই তসলিম সাহেবের সাথে যে বন্ধু জিনটা আছে সে ওই খারাপ জিনটাকে বলে যে তুমি শুধু একবার মানে বলতেছে তুই শুধু একবার বল যে এই ঘরে কোথায় তাবিজগুলা লুকায় রাখছিস। তখন সেই খারাপ জিন যখন বলবেই না, সে যখন অনেক মানে অনেক কিছু সেই জিন খারাপ জিন খুব ছটফট করতেছিল সেই রুমটা থেকে যাওয়ার জন্য। তখন তসলিম সাহেবের সেই জিন যখন বন্ধু জিন যখন মানে সেই খারাপ জিনটাকে পেয়ে বসে মানে ধরে বসে, তখন একটা পর্যায়ে সেই খারাপ জিন বলতেছে যে এখানে যে রান্নাঘর আছে রান্নাঘরের উপরে একটা দেয়াল আছে, দেয়ালের একটা কোনায় আমি 3টা তাবিজ বেঁধে রাখছি, এটা একটা পিন দিয়ে মনে হয় সম্ভবত বা প্যারেক দিয়ে এরকম বেঁধে রাখছি, আর ওইখানে একটা সিঁদুরও আছে, ওইটা নামায় ফেলেন, নামায় ফেলার পর পোড়ায় ফেলেন, ওই পোড়ায় ফেলে আমি এখান থেকে একবার চলে যাব। তখন ঠিকই নাকি এরকম তাবিজগুলো পোড়ায় সিঁদুর পোড়ায় ফেলার পর সেই জিনটা এখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পর সে পুরোহিতকে ছেড়ে দেওয়া হয় এবং পুরোহিতের কাছে ওয়াদা করা হয় যে মানে পুরোহিতকে আমাদের প্রতিজ্ঞা করা হয় যে তুমি বলে যাও যে এখানে তুমি আর কোনো সমস্যা করবা না এবং এই ছেলেটা যাতে সম্পূর্ণ ঠিক থাকে। তো সে পুরোহিত বলতেছে ঠিক আছে ওর কোনো সমস্যা হবে না, তো আমি তো অনেক ভুল করছি, আমাকে মাফ করে দিবেন, আমি আর এই মানে এরকম ঘটনা কখনো ঘটাবো না। তো যাই হোক সে পুরোহিত সেখান থেকে চলে যায় এবং তসলিম সাহেব তো ওই বাবুর যে ওর সমস্যার সমাধানটা করে দেয়, বাবু নাকি সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে যায় এবং এদিক দিয়ে আরিফ ভাই উনিও সুস্থ হয়ে যায়। তো যে ঘটনাটা ঘটে প্রায় 1.5 থেকে 2 বছর পর আরিফ ভাই যেটা বলে যখন ওনারা ক্লাস 10-এ পড়ে, তো একটা মুহূর্তে একটা পর্যায়ে তখন সেই বাবু নাকি আবার হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে বাবুর নাকি পুরা মুখের জবান বন্ধ হয়ে গেছিল। তখন আরিফ ভাই এই ঘটনাটা আবার গিয়ে তসলিম সাহেবকে বলে যে না এরকম আমার যে বন্ধু বাবুর চিকিৎসা আপনি আজ থেকে 1.5-2 বছর আগে করছিলেন সে তার এখন জবান বন্ধ হয়ে গেছে, তো এখন এটা কি সুস্থ করার কোনো উপায় আছে? তখন সেই তসলিম সাহেব বলে দেখো ব্ল্যাক ম্যাজিক করা একটা গুনার কাজ, আমি জানতাম যে ওর একটা ক্ষতি হবে কিন্তু সেই মুহূর্তে আমি কিছুই বলি নাই। তো এখন যেহেতু ওর জবান বন্ধ হয়ে গেছে আমি ওর সমস্যার এই সমাধান এখন আমি আর করতে পারবো না, এখন একমাত্র এটা ও সুস্থ হওয়ার একটা উপায় আছে, আল্লাহ যদি ওকে সুস্থ করতে সুস্থ হবে। তো আরিফ ভাই আমাকে বলে যে সেই বন্ধুরা যে তার জবান যে বন্ধ ছিল সে ক্লাস 10-এ থাকতে এখনও নাকি তার জবান আসে নাই এবং সেটা বেশ কয়েক বছর আগের একটা ঘটনা, সে ছেলে নাকি এখন অসুস্থ। তো এটা তসলিম সাহেব আসলে সমস্যার সমাধানটা করতে মানে চেষ্টা করছিল উনি, কিন্তু আসলে লাস্টে দিয়ে ছেলের এই জবানটা আনতে পারে না। তো এটা একটা ঘটনা ছিল যেটা আরিফ ভাই আমাকে শেয়ার করে ওনার বন্ধুর ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লিসেনার্স, আমি এতক্ষণ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি ভূতের ফ্যামিলির সব থেকে ভয়ানক কিছু ঘটনা, যেই ঘটনাগুলো আমাদের মাঝে শুনিয়েছে আজ রাসেল ভাই, আজ আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই সহ
আরও অনেক অনেক ঘটনা বলেছেন। আমি নিজেও কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে, এবং কোন ঘটনাটি শুনে আপনি আপনার অতীতের আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে মিল পেয়েছেন বলে মনে হচ্ছে, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর প্রিয় লিসেনার্স, এইরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের এই চ্যানেলটিকে প্রতিনিয়ত আপডেট অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে কিন্তু তৈরি করা হয় আমাদের এপিসোডগুলো। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে হয়তো দেখতে পারবেন আমাদের চ্যানেলে অনেকগুলো বাছাই করা সেরা ভয়ানক ঘটনার এপিসোড আকারে আপলোড করা হয়েছে। তাই আপনারা যদি একত্রিত অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর দর্শক, যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখতে হবে, কারণ আমরা প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো আপলোড করে থাকি। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো শেষ করছি এখানেই। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরও অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি পরিবেশে বসবাস করার সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।